মনে হলো যে কাশ্মীর, ওরা গোপালগঞ্জবাসী মনে হলো যে কাশ্মীরের অধিবাসী। ক্যাম্পাসগুলোতে মোটা দাগে অন্তত রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে কোনো সংঘর্ষ বা ক্ল্যাশ হয়নি এই গত 2 বছরে। এরকম হয়ে গেল এবং প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম ছাত্রদলের মারমুখী আচরণ আমরা দেখতে পাচ্ছি। শুধু ছাত্রদল নেই, এখানে যুবদলও। ফারুকি একটা নাটকই, এই জাদুঘরটা সে একটা নাটক করেছে। এই নাটক কি 4000 কবর বানিয়েছে যেটাতে কোনো লাশ নাই। স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তুষার, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক জনাব আনিস আলমগীর। আনিস ভাই, স্বাগত। তুষার, শুরুতেই জানতে চাই, এই গত জুলাই অগাস্ট আন্দোলন আমরা যেভাবেই বলি 36শে জুলাই, এইটার একটা 2 বছর পূর্ণ হলো। 2 বছর পূর্ণর পরে মধ্যে নির্বাচিত সরকার এসেছে, 5 মাস অতিবাহিত হয়ে গেছে। ঠিক আমরা যেই চিত্র এবার দেখলাম, যেটা সাবলীলভাবে বললে বলা যায় অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। আমরা দেখলাম আপনাদের জুলাই পদযাত্রা করলেন, বিভিন্ন জায়গায় হামলা মামলা, প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া আমরা দেখলাম। একই সাথে জুলাইয়ে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্র দলের মধ্যে যে গণ্ডগোল, যা আমাদের অতীতের রাজনীতির দৃশ্যপটগুলোকে আবার চোখের সামনে ফিরিয়ে আনছে। সর্বশেষ 5ই আগস্টের দিনে মহামান্য রাষ্ট্রপতির অনুষ্ঠানে, যেখানে সমস্ত বিদেশি ডিপ্লোম্যাটরা উপস্থিত ছিল, সেখানে আমরা দেখলাম যে এনসিপি একটি ভিডিও চিত্র নিয়ে যে আপত্তি করলো এবং তারপরে সেখানে যে হট্টগোলটা হলো। এর মধ্যে বিতর্কর বিষয় হলো যে জুলাইয়ের যে 1 দফার আন্দোলনে আসলো, 9 দফা থেকে 1 দফা, এই 1 দফার ঘোষক নিয়েও এখন শুরু হয়েছে। কে ঘোষণাটা দিয়েছিলেন এটা নিয়েও এক ধরনের প্রতিযোগিতা। এগুলোকে কোনোটাই আসলে জুলাইয়ের স্পিরিটের সাথে যায় কিনা। আসলে অনেকগুলো প্রসঙ্গ। প্রথমে জুলাই পদযাত্রার যেটা কথা বললেন সেটা দিয়ে বলি। আমরা তো পুরো জুলাইকে সেলিব্রেট করব, উদযাপন করব, পালন করব, এটা আমাদের সিদ্ধান্ত ছিল। আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি দিয়েছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল উপজেলা ভিত্তিক পদযাত্রা। তো সেটা আমরা করেছি। একেবারে শেষ দিকে এসে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, আমাদের একটা ছাত্র আর হবিগঞ্জের, তার চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে এখন দৃষ্টিশক্তি সে হারিয়ে ফেলেছে, এক চোখের, এবং হামলা করা হয়েছে আমাদের উপরে, গাড়ি বহরে হামলা করা হয়েছে বিএনপির ছাত্র দলের ওখানকার নেতারা। তো এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং আগে আমরা সরকারি দল কর্তৃক, মানে তৎকালীন সরকারি দল বিরোধী দলের উপর এভাবে হামলা করতো এবং হামলা করার পরে যখন আমরা আবার প্রতিবাদ করতে গেছি, তখন 144 ধারা জারি করা হলো পুলিশের পক্ষ থেকে। আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, মানে যারা ক্রিমিনাল, যাদের হাতে লাঠিসোঁটা অস্ত্র ছিল, তাদেরকে কিছু বলা হলো না, আমাদেরকে বলা হলো। তো এটা সেম আগের স্মৃতি আমাদের কাছে মনে হয়েছে যে এখানে কোনো ন্যায় বিচার হয় নাই। মানে ন্যায় বিচার যদি হতো তাহলে এই যে অন্য সব কিছু বাদ, যে ছেলেটা চোখ গেল, তার চোখ যে আঘাত করেছে, আমরা তো তার নাম পদ পদবি সহ পুলিশের কাছে দিয়েছি, তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি, বরং জামিন পেয়ে গেছে। উল্টো ওরা আমাদের নামে একটা পাল্টাপাল্টি মামলার যে সংস্কৃতি, একটা ভুয়া মামলা দিয়েছে, আইফোন চুরি মামলা, আগে ভ্যানিটি চুরি মামলা, মাছ চুরি মামলা দিত আওয়ামী লীগ, এখন এই ধরনের আইফোন চুরি মামলা দিয়েছে আমাদের নেতাদের নামে। সেই মামলাটা গ্রহণ করেছে পুলিশ। তো এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আমরা এতে ক্ষুব্ধ হয়েছি যে এটা কমপ্লিটলি আননেসেসারি একটা ব্যাপার ছিল, কিন্তু এটা তারা করেছে। এবং এটারই ফলো আপ হিসেবে আবার বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে মুখোমুখি সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি বা হয়ে গেল, যেটা, এটাও খুব অ্যালার্মিং। কারণ ক্যাম্পাসগুলোতে মোটা দাগে একটা, মানে অন্তত রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে কোনো সংঘর্ষ বা ক্ল্যাশ হয়নি এই গত 2 বছরে। এরকম হয়ে গেল এবং প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম ছাত্রদলের মারমুখী আচরণ আমরা দেখতে পাচ্ছি। শুধু ছাত্রদল নেই, এখানে যুবদলও, নয়ন সহ তারা ঢুকছে। তো এটা হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে তো আর আগের মতো সেই আধিপত্য কিংবা একচেটিয়া দখল, এটা তো আর এখন করা যাচ্ছে না, কিন্তু তারা এটা করতে চায়, কারণ তারা সরকারি ছাত্র সংগঠন। সেখান থেকে তারা এই জিনিসটা মানে এইভাবে করছে আর কি। তো হুইচ ইজ একেবারেই মানে আনএক্সেপ্টেবল তাদের দিক থেকে। তারা এটা সবচেয়ে যেটা অ্যালার্মিং, সেটা হচ্ছে এই পুরো ঘটনা যেগুলো আমি বললাম, সরকার দেখবেন যে ঘটনাটাকে নিয়ন্ত্রণ করতে চায় নাই। এটা হচ্ছে আমাদের কাছে খুব পরিষ্কার এভিডেন্ট হয়েছে যে সরকার এই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় নাই, তারা এটা হতে দিয়েছে। এটা ধরেন হবিগঞ্জে কিছু অতি উৎসাহী নেতা থাকতেই পারে, কিন্তু আমরা যখন দেখলাম এটা 2-3 দিন ধরে ঘটলো, পরবর্তীতে সিলেটে আর কয়েকটা জায়গায় গাড়ি বহরে হামলা হচ্ছে, এবং কোথায়, যেখানে সিলেটে বলা হয়েছে 5টা উপজেলায় আপনি বিজিবি মোতায়েন করাচ্ছেন, তারপরেও এটা হয়েছে।
তখন আমাদের কাছে মনে হচ্ছে সরকারের এক ধরনের গ্রিন সিগন্যালই এই ঘটনাগুলো ঘটছে। এগুলো খুব আনফর্চুনেট, এবং এটা যদি সরকার অ্যাড্রেস না করে, মানে বিরোধী দলের কর্মসূচিগুলোতে যদি এই ধরনের উপদ্রব কিংবা এই ধরনের ঝামেলা সৃষ্টি করতে চায়, তাহলে কিন্তু পরিবেশটা সংঘাতময় পরিবেশ তৈরি হবে। কারণ বিরোধী দল তো শুধু বসে বসে মার খাবে না, তারা তো প্রতিরোধ করার চেষ্টা করবে। এটা তার সেই বাংলাদেশ নাই, ফলে এটা তাদেরকে মাথায় রাখা উচিত। এরপরে আপনি আরেকটা প্রসঙ্গ বলেছেন যে 5 আগস্টের একটা সরকারি প্রোগ্রামে আমরা দাওয়াতপ্রাপ্ত ছিলাম। তো সেখানে আমরা গিয়ে যেটা দেখলাম যে একেবারেই আওয়ামী কায়দায় আপনার ইতিহাসকে দলীয়করণ করা, আত্মসাৎ করা এবং ইতিহাস বিকৃতি ঘটানো, এটা খুবই অপ্রয়োজনীয় একটা কাজ তারা করতে গেছে। আমি বলেছি অন্য একটা জায়গায় যে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি বসিয়ে রেখে এটা দেখান, উনি নিজে লজ্জা পাবেন যে এখানে তো কোনো ইতিহাস নাই। মানে যে প্ল্যাটফর্মের আন্ডারে আন্দোলনটা হলো জুলাই মাসে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনি তার কথা উল্লেখ করছেন না। আপনি আবু সাঈদকে বাদ দিয়ে দিয়েছেন, যিনি প্রথম শহীদ এই গণ অভ্যুত্থানের। এবং পত্রিকায় নিউজ হয়েছে যে মন্ত্রী প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, তাদের সরাসরি ইনভলভমেন্টে ঘটনাটা ঘটেছে। তাদের উপস্থিতিতে একাধিকবার স্ক্রিনিং করা হয়েছে মন্ত্রণালয়ে। সেখান থেকে আবু সাঈদের ছবি বাদ দেওয়া হয়েছে, স্ক্রিনিংয়ে সম্পাদনা করতে গিয়ে বাদ দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ফুটেজ বাদ দেওয়া হয়েছে। এবং এইটা যে ডকুমেন্টারি নির্মাণ কমিটি, সেই নির্মাণ কমিটিতে ছিল মন্ত্রীর পিএস, প্রতিমন্ত্রীর এপিএস। এটা আনবিলিভেবল যে তারা কি ডকুমেন্টারি নির্মাতা যে তারা এখানে থাকবে। এবং পুরো জিনিসটা আমলা এবং মন্ত্রীরা মিলে এরকম একটা কুৎসিত একটা ডকুমেন্টারি বানিয়েছে, যেটা রাষ্ট্রপতি পর্যন্ত আপনার মন্তব্য করতে বাধ্য হয়েছেন যে যেখানে আবু সাঈদ নাই, এমনকি বেগম খালেদা জিয়া নাই, সেটা কোনো ডকুমেন্টারি না, উনি এটা বললেন। তো আমরা অনেকে বলেছে যে আপনারা যে প্রতিবাদ করলেন, বিদেশি ডিপ্লোম্যাটরা ছিল, এটাকে উচিত হয়েছে কিনা। উচিত অনুচিত যে বড় বিষয় কি, যে দেখেন ইতিহাস এমন একটা জিনিস যে ইতিহাস লড়াইয়ের ময়দান হয়ে যায় বাংলাদেশে বারবার। এবং আমরা ইতিহাসের এই ক্যারেক্টারগুলো এখনও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়। মাত্র 2 বছর হয়েছে, সব কিছু এখনও তাজা, মানে গ্রিভেন্সটাও তাজা, তারপরে বিজয়ের যে ওই গৌরব সেটাও তাজা, সবই তাজা। তো আপনি আমাদের সামনে যখন এটা দেখাবেন, যখন আমরা দেখবো যে পুরোপুরি এমন একটা ডকুমেন্টারি আপনি দেখাচ্ছেন যে মনে হবে যে বিএনপির একটা দলীয় অভ্যুত্থান হয়েছে, হ্যাঁ, তারেক রহমানকে আপনি আননেসেসারিলি এক দফার ঘোষক বানিয়ে দিচ্ছেন। উনি তো অনেক আগে থেকেই বিএনপি সহ বিরোধী দলগুলো আওয়ামী লীগের পতন চাচ্ছিল বা পদত্যাগ চাচ্ছিল, কিন্তু জুলাইয়ের এক দফা তো তার মুখ থেকে আসে না। সেটা হলো আন্দোলনকারী যে সংস্থা, যেটা বলা হয় যে আন্দোলনকারী যে কর্তৃপক্ষ, সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা যেদিন দিয়েছে সেটা হলো এক দফা। এটা আপনি বিএনপির অফিসিয়াল পেজে যান, তখন 3 আগস্টের পেজে যান, তারেক রহমান সাহেবের পেজে যান 3 তারিখে, কি বলেছে? ছাত্রদের এক দফা, ঘোষিত এক দফার সাথে আমরা সংহতি প্রকাশ করছি। তাহলে আজকে আপনাকে এটা করতে হচ্ছে কেন? বুঝতে পেরেছি। আমি শুধু একটু আপনাকে জিজ্ঞেস করে আমি আনিস ভাইয়ের কাছে আসবো। আনিস ভাইয়ের জন্য একই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বললেন যে সিলেটে যেই গন্ডগোলটা হলো, গন্ডগোলটার সূত্রপাতটা কি ছিল তুষার? সেটা হচ্ছে যে আপনারা যেখানেই যাচ্ছিলেন সেখানেই, যেমন কিশোরগঞ্জে গেলে অ্যাডভোকেট ফজলুর রহমানকে ফজু পাগলা বলে টাকা সম্বোধন হচ্ছিল, যেখানে সালাউদ্দিন সাহেবকে, যেখানে গেলে সালাউদ্দিন সাহেবকে নিয়ে ব্যঙ্গাত্মক কথা বা ভাষার মর্যাদাহীন ব্যবহার যেটা হচ্ছিল। যখন সিলেটে গেল, সিলেটে গিয়ে যখন স্থানীয় রাজনীতিবিদদের নিয়ে গালমন্দ করা হচ্ছে, তখন তো তাদের মানে কিছু উগ্র সমর্থক থাকতে পারে বা তাদের অনুভূতিতে আঘাত লাগলে তারা হয়তো এটার একটা রোষ করছে, কিন্তু কখনোই হামলাটা কাম্য না। কিন্তু আঘাতটা তো তারেক রহমান করলো না, কিন্তু মিছিলের স্লোগানটা আপনাদের তারেক রহমানের এগেনস্টে চলে আসে কেন? এইটা একটু ছোট করে বলবেন, তারপর উনি দলের প্রধান, সরকার প্রধান হিসেবে ওনাকে দায় নিতে হবে না, এটা তো ওনার সরকার। ধরুন অন্তর্বর্তী সরকারে আমরা যখন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস ছিলেন, যেখানেই যা হতো সেটার জন্য আমরা তার কাছে জবাবদি চাইতাম না, এটাই স্বাভাবিক, কারণ উনি সরকার প্রধান। গালবন্ধ কেন এই ভাষার মানে দেখুন, ভাষার আলোচনাটা আলাদা। ভাষা নিয়ে যদি কোনো ভাষা অনাকাঙ্ক্ষিত হয় কিংবা মনে হয় যে শালীন না, সেটার একটা সামাজিক সমালোচনা হবে। যেমন আমি একটা উদাহরণ সবসময় আপনি মনে করেন কিনা ভাষার অমর্যাদাশীল ব্যবহার হয়েছে? কোথাও কোথাও হয়েছে, হয় নাই তা না। এবং থামানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, এবং যে ঘটনাকে বা যাকে কেন্দ্র করে বলছেন, তিনিও কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছেন যে হ্যাঁ, আমার টোনে কিছু পরিবর্তন আসা দরকার আছে। পরিবর্তন আসেনি বলেছেন, বলার পরে আর কোনো তিনি কথা বলেন নাই। তো ভাষার ব্যাপারটা হচ্ছে যে এটা এক একজন এক একভাবে দেখে। যেমন ধরুন একজন বিরোধী দলের নেতা কিছুদিন আগে, মাস 2-1 আগে প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার গালি দিয়েছিলেন। তো এটা কিন্তু কোথাও একসেপ্টেড হয় নাই, এমনকি বিরোধী মহলেও একসেপ্টেড হয় নাই। তার মানে ভাষাটাকে আপনার জনগণের কাছে ছেড়ে দিতে হবে। যেটা খারাপ কথা, এটা জনগণ গ্রহণ করবে না। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আনিস ভাই, আপনি পুরো আলোচনা, সহ আলোচকের আলোচনা শুনেছেন, আমার প্রশ্নগুলো শুনেছেন। আমি জিজ্ঞেস করছি যে এরকম একটা পরিস্থিতি 2 বছর যায়নি, যেটা বললো বিজয়ে যেমন তাজা আছে, আন্দোলনের স্মৃতিটাও এখনো চোখের সামনে ভাসে। কত মানুষ এটার সাথে মানে ইনভলভ ছিল, তাদের
আশা আকাঙ্ক্ষা ছিল, মানে এইটা কি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিনা, নাকি আসলে আমরা আবার পুরোনো দিকেই ধাবিত হচ্ছি? যে আশা আকাঙ্ক্ষা শুধু ওই ইভেন্ট নিয়ে না, আশা আকাঙ্ক্ষা 5 তারিখের পর থেকে যা ঘটেছে সবগুলো নিয়ে। 5 তারিখে যারা যে আন্দোলনে যারা বিজয়ী হলো, যারা যে রাস্তায় নামলো, তার আগে মানুষ তারা কি চেয়েছিল? তারা একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল, তারা গণতন্ত্র উদ্ধার চেয়েছিল, তারপর অর্থনৈতিক লুটপাট থামাতে চেয়েছিল। তো এই জিনিসগুলো হয়েছে কিনা? তারা একটা বৈষম্যহীন সমাজ মানে হচ্ছে যে সবার কথা বলার অধিকার, সবার থাকার অধিকার, সবার বাঁচার অধিকার। কিন্তু ইউনূস তো রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পর থেকে সেই জিনিসগুলো অনুপস্থিত। এখানে বৈষম্যহীনতার কথা বলে আপনি বৈষম্য তৈরি করছেন। আপনি আওয়ামী লীগের মানে চিহ্নিত ক্রিমিনালদের দায় দায়িত্ব সবার উপরে ফেলে দিয়েছেন। বাড়িঘর লুটপাট করতেছেন, সাধারণ মানুষের আওয়ামী লীগ সমর্থক বলে আপনি তাকে পিটাচ্ছেন। এই যে রাজনৈতিক বৈষম্য যেটা তৈরি করে দিয়েছে, যে সোসাইটিটা তৈরি করছে এবং মব সংস্কৃতি চালু করেছিলেন, সেটারই তো ধারাবাহিকতা এগুলা। সেটারই তো অসহনীয় পরিস্থিতি। এখন কে কার সাথে বসবে, কার সাথে খাবে, কার সাথে ঘুরবে, এগুলো ডিফাইন করছে ওদের মর্জির উপরে, তাই না? এখন সেই যেই মব যেটা করলো এনসিপি নেতাদের উপরে ওইখানে, এটা কি করা উচিত? এটা তো কোনোদিনও করবে না, এটা করা উচিত না। ওরা বক্তব্য রেখেছে, সেই বক্তব্য আপনার পছন্দ হয় না, কিন্তু সেটার পরিণাম কি আপনি তাকে পিটাবেন? তাহলে এই সংস্কৃতিটা কোথা থেকে আসছে? 5 আগস্টের পরে এরাই তৈরি করেছে ভিন্ন মত, ভিন্ন কণ্ঠ কিভাবে দমন করতে হবে। এখনো আমি ব্যক্তিগতভাবে হুমকি পাই যে ওকে ধরো, ওকে মারো। কেন? এগুলো তাহলে কোথা থেকে এসছে? এবং আমি কার সাথে ছবি তুলতেছি সেটা একটা বিষয়, আমাকে প্রাইম মিনিস্টার ফোন করেছে সেটা একটা বিষয়। তার মানে আমরা এমন একটা অসহনীয় সোসাইটিতে বাস করছি, এখানে সামাজিক সম্পর্কের কোনো মূল্য নাই। এখানে রাষ্ট্রটা পৃথক হয়ে গেছে, তুমি একদিকে আমি একদিকে। তুমি 71-এর পক্ষে, আমি 71-এর বিরুদ্ধে। আমি 24, তুমি 71। এই যে মোটা দাগে বিভক্তিটা দিন দিন তৈরি হচ্ছে এবং লুটপাটের সংস্কৃতি যে থেমে নাই, এগুলারই প্রতিক্রিয়া হচ্ছে এগুলা। কিন্তু আমি আপনার এখন কথা আসি যে সেখানে কেন এটা হচ্ছে। আপনি খুব সুন্দরভাবে তুষারকে বলছিলেন যে আপনি অমুক জায়গায় গেলে ফজু পাগলা বলতেছেন। শুধু কি তাই? তার আগে কি সেটা খেয়াল করেন না? এর আগের বছর কি হয়েছিল? এর আগের বছর গোপালগঞ্জে যে এরকম একটা ঘটনা ঘটলো, ন্যাক্কারজনক এবং মানে এটা কি নৃশংসতা? ইউনূসের আমলে 5 আগস্টের পরে প্রথম নৃশংসতা। আর একটা নৃশংসতা আমরা দেখলাম গোপালগঞ্জে। মনে হলো যে কাশ্মীর, ওরা গোপালগঞ্জবাসী মনে হলো যে কাশ্মীরের অধিবাসী। তাদেরকে বিদ্যুৎ কাটা, তাদেরকে পেটানো, তাদেরকে গণহারে মামলা দেওয়া, গুলি করা, হত্যা করা, এই যে আর্মি লাগিয়ে দেওয়া এবং সমস্ত আর্মি সব বাহিনীকে নিয়ে নামানো, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কে করেছে? সেটাও তো এনসিপি করেছে। এনসিপি সেখানে গিয়েছে, সেখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে তার বাড়ির সামনে দাঁড়িয়ে। তো সেখানকার লোক তো এটা পছন্দ করবে না, এটুকু সেন্স তো তাদের থাকা উচিত। ঠিক তেমনি আপনি সিলেটে যে জায়গায় গেছেন, গাউস ওইখানকার জনপ্রিয় নেতা, তো তার এলাকায় তার বিরুদ্ধে আপনার কথা বলা তো জরুরি হয়ে গেল। সালাউদ্দিন সাহেবের এলাকায় গিয়ে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আপনি বগুড়ায় গিয়ে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবেন। আপনি যে স্বাধীনতা ভোগ করছেন সেটারই প্রতিফলন। কিন্তু তারপরেও আপনি বলবেন যে সাংবাদিক হিসেবে আমি এগুলো সমর্থন করি কেনা না, আমি অশালীন বক্তব্য তো সমর্থন করছি না। কারণ আপনি তাদের কি শিক্ষা দিচ্ছেন? আপনার থেকে কি শিক্ষা নেবে? দ্বিতীয়ত যে জিনিসটা তাদের সাথে মূল বিরোধ যেটা লেগে যায়, সেটা হচ্ছে জুলাই ব্র্যান্ডিং করা। জুলাই আমরাই। আপনি যখনই চেতনা ব্র্যান্ডিং করতে যান, আপনার এককৃত্ব নিতে যান, তখনই সবার সাথে আপনার গোলযোগ লাগবে। জুলাইয়ের সমস্ত কৃতিত্বের দাবিদার জনগণ। আপনারা বহু লোক বহু বিবৃতি দিয়েছেন, বহু আন্দোলন করেছেন, জনগণ নামার ফলে আপনারা সফল হয়েছেন। এর আগে আপনাদেরকে কে চিনত? এর আগে আপনারা যে আন্দোলন করেছেন, কি করতে পেরেছেন শেখ হাসিনা? কিছু তো করতে পারেন নাই। কিন্তু জনগণ যখন রাস্তায় নামলো, জনগণ যখন দেখলো যে তাদের ছেলেদেরকে বুকে গুলি আসছে, তখনই তো সবকিছু হিসাব উল্টে পাল্টে গেল। সো তাহলে জনগণের কৃতিত্বটা আগে দেন। আপনারা রাজনৈতিক দলগুলো নিজেদের কৃতিত্ব নেওয়ার আগে ওইটা স্বীকার করেন। এখন আপনি যখনই ব্র্যান্ডিং করতে যান, আপনি যখন চেতনা বটিকা চালাতে চান, সেই 71-এর বটিকা চালাতে গিয়ে আওয়ামী লীগের যে দশা হয়েছিল, তাহলে আপনাদেরও সেই দশা হবে। তাহলে রাজনৈতিক চেতনা ব্র্যান্ডিং করা এখানে খুব জরুরি না। এবং সালাউদ্দিন সাহেব এটা খুব ভালো করে এটা জবাব দিয়েছেন যে জুলাই কার, এটা করতে করতে দেখা যাবে জুলাই আমাদের কারোই থাকবে না। সো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো, যেমন এনসিপির একটু সচেতনতা বেশি দরকার, কারণ তারা একটা নতুন দল করেছে। তারা আন্দোলনে তরুণদেরকে প্রভাবিত করে যে রেজাল্ট পেয়েছে,
সেটাকে যদি রাজপথের আন্দোলনটাকে যদি মনে করেন যে তাদের আলটিমেট সবকিছু এভাবেই আসবে, সবকিছু তাদের মবের মধ্যে আসবে, সবকিছু তাদের প্রেসারের মধ্যে আসবে, সেটা না। তারা আন্দোলন করে যেভাবে প্রমাণ করেছে যে তারা নেতৃত্ব দিতে পারে, তেমনি তারা বিকল্প শক্তি হিসাবে রাষ্ট্র চালাতে পারে, সেই ধারণাও মানুষকে দিতে হবে যে এদেরকে আমরা আন্দোলনের করেছিল, এরা কিন্তু আমাদের রাষ্ট্র চালানোরও যোগ্যতা রাখে। সেই অনুভূতিটা মানুষের মধ্যে দিতে হবে এবং তাদের এই রাজনৈতিক পরিবর্তনটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আদারওয়াইজ মানুষ কিন্তু যুবকদের উপর, তরুণদের উপর যে আস্থা রেখেছিল, যে বিশ্বাস রেখেছিল, সেই বিশ্বাসটা ভেঙে যাবে। আগামীতে এরকম তরুণদের পেছনে, তরুণদের ডাকে হয়তো মানুষ নাও আসতে পারে, কারণ তারা বলবে যে আমরা তো বারবার প্রতারিত হচ্ছি। আমরা তাদেরকে একবার তাদের ডাকে সাড়া দিয়ে দেশের পরিবর্তন এনে দেশটা আরো কত বছর যে পিছিয়ে গেছে তার কোনো হিসাব নাই। শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, এক দল গিয়ে আরেক দল এসেছে, কিন্তু যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম, যে বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম, সেটা আসে নাই। বরং বৈষম্যের কথা বলে এরা নিজেরাই কোটা শেয়ারের অংশীদার হয়েছে, এরা নিজেরাই ভাতা খাচ্ছে, এরা নিজেরাই ভুয়া মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে। মানে এগুলো তো পুরনো কথা, আমি আর কত বলবো। সো এই যে মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, সে আকাঙ্ক্ষাটা প্রতিফলিত হয় নাই। সেই আকাঙ্ক্ষাটা শুধু ওইখানে মারামারির উপর নির্ভর না, পুরো 2 বছর 1.5 বছরের পুরো জিনিসটাই হইতে হবে। সারোয়ার তুষার, যেই প্রেক্ষাপটের মধ্যে যে জুলাই অগাস্টের এই 2 বছরের সময় যে জাদুঘরটি খুলে দেওয়ার কথা ছিল, সেই জাদুঘরটি 5 তারিখ উদ্বোধন বা 6 তারিখ থেকে যে দৃশ্যপট দেখলাম, যে মানুষের বাঁধ ভাঙা জোয়ার একটা, আরেকটা হচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলা না মেনে পুরোটাই টিকেটের গেট টেট ভেঙে মানুষ চলে গেছে, ঢুকে গেছে। অনেকে টিকিট কেন লাগবে সেটা নিয়েও অনেক জুলাইয়ের নিজেদেরকে যারা বলেছেন যে আমরা আহত, আমরা শহীদ, আমরা শহীদ পরিবার, আমাদেরকে আরও এটা লাগবে। এবং তৎকালীন সময়ে যিনি উপদেষ্টা ছিলেন মোস্তফা সরকারকে, তার একটি গণমাধ্যমে এসেছে, তার একটি বয়ান যে এরকম এতিম অবস্থায় এটি ছেড়ে দেওয়া হলো কেন। তো যখন এরকম আবার এখানে জুলাইয়ের এই স্মৃতি জাদুঘরে নিয়েও কিছু কিছু বিষয় নিয়ে যারা জুলাই যোদ্ধা তারাও বলছে যে এখানে অনেক কিছুই নাই, আবার অনেক কিছু আছে। প্রশ্নটা হচ্ছে, যখন সাধারণ মানুষ আসলে কি চায়? সাধারণ মানুষ তো এই আন্দোলন, এই রূপরেখা, সরকার পতন সবকিছু শেষ হলো, একটি নির্বাচন হলো, মানুষের নিত্য নিত্য প্রয়োজন যেটা, সেটা নিয়ে কি আসলে আপনারা বা সরকার যারা রাজনীতি করছেন সেইটাতে আপনারা কতটুকু কনসার্ন? ধরেন জ্বালানি মূল্য বৃদ্ধি পেল, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, কিন্তু আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শুনছি জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, জুলাই সনদের বাস্তবায়ন না হলে কি আন্দোলন হবে। সরকার বলছে জুলাই সনদ যেটা আছে, সরকার তারা 2/3 মেজরিটি পেয়েছে, তারা রাষ্ট্র কী করবে। কিন্তু আনিস আলমগীর যেটা বলছেন যে আমরা যে বৈষম্যহীন সমাজ চেয়েছি, আজকে আনএমপ্লয়মেন্ট সংখ্যা বেড়ে গেছে, চাকরি 1 কোটি চাকরি আসার কথা, সেটা আমরা এর আগে চাকরির বন্যা বয়ে যাওয়ার কথা ছিল প্রফেসর ইউনূস সাহেব, সেখান থেকে এগুলো কোথাও নাই। এগুলো আপনাদের রাজনীতির মূল ধারা কবে হবে? দুটো জিনিস, প্রথমে জাদুঘরের প্রসঙ্গে আপনি বলেছেন, আরেকটা হলো যে অন্যান্য ইস্যু। তো আমি দুটোই অল্প অল্প করে বলি। জাদুঘরের ব্যাপারটা হচ্ছে, এটা ফারুকী সাহেব ঠিকই বলেছেন যে আমরা আজকেই একটা আনুষ্ঠানিকভাবে পরিদর্শনে গেছি। প্রথমত এই জাদুঘরটা যেন ওপেন না হয় সেজন্য সরকারের ভেতরে এবং আমলাদের মধ্যে একটা অংশ খুবই সক্রিয়ভাবে চেষ্টা করেছে। তারা সেটা সফল হয় নাই, জনগণের চাপ ছিল, আর প্রধানমন্ত্রী অনেক আগেই বলে রেখেছেন যেটাকে আমরা জাদুঘর বানাবো, এই কারণে তারা এটাতে সফল হয় নাই। কিন্তু তারা এটাকে এটা যেন মলিন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষের আগ্রহ হারিয়ে যায়, এই জন্য তারা নানা ধরনের কলকাঠি এখনও নেড়ে যাচ্ছে। এবং একটা জাদুঘর আপনি এতদিন সময় পেলেন, 6 মাস, নিয়োগ না দিয়েই ওখানে এক্সপ্লেনার প্রয়োজন হয়, সিকিউরিটির প্রয়োজন হয়, অন্যান্য স্টাফের প্রয়োজন হয়, এগুলো কিছুই না দিয়ে আপনি জাদুঘরটা ওপেন করে দিয়েছেন। এবং ওপেনটা তো করতেই হতো, কিন্তু এই টাইমের মধ্যে যে আপনি এগুলো ঠিক করেন নাই, এটা হচ্ছে আপনার অবহেলা। এবং আমরা যখন দেখতে গেলাম, তখন একটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু বোঝা কঠিন কোনটা কেন কি রাখা হয়েছে, সেভাবে কোনো এক্সপ্লেনার নাই, কিংবা অডিও থাকে অনেক ক্ষেত্রে, ওগুলো নাই। এবং এটা জাদুঘরটা খুবই উচ্চ ঝুঁকিতে আছে। আমরা যেটা দেখেছি উচ্চ ঝুঁকিতে এই অর্থে যে এই যে এখন যে ঢল, তো ধরুন যারা এই জাদুঘরটা নষ্ট করতে চায়, তারা যদি ধরেন 2000 লোককে এরকম 50 টাকার টিকিট দিয়ে পাঠিয়ে দেয়, তারা তো ভিতরে তো এমন কেউ নাই যে এটা প্রোটেক্ট করতে পারবে, তারা তছনছ করে দিয়ে আসতে পারবে, কারণ ওখানে অনেক গুরুত্বপূর্ণ নথি আছে, অনেক গুরুত্বপূর্ণ স্কাল্পচার, স্পর্শকাতর জিনিস আছে, সেগুলোকে চাইলেই নষ্ট করে দেওয়া যাবে।
তো এটা বোঝা যায় যে সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা সরকার এটাকে ওপেন না করে যেহেতু পারে নাই, এখন এটা তারা চাচ্ছে যে এটাকে মানুষ এটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলুক এবং এটা বিশৃঙ্খলা হোক। এটা আমাদের কাছে একেবারে এভিডেন্ট, যে আপনি যদি যান আপনার কাছে এটা মনে হবে। হ্যাঁ, এর বাইরে এটার যে জাদুঘরের যে থিম বা কন্টেন্টের যে প্ল্যানিং, সেটা খুবই এক্সেলেন্ট। মানে এটা যদি কেউ খুব মন দিয়ে পুরোটা দেখে, তাহলে বাংলাদেশে যে কি ঘটে গেছে, ভবিষ্যতে আর কি ঘটানো যাবে না সে সম্পর্কে একটা ধারণা আসে। কিন্তু এটা অনেক বড় জায়গা এবং এখানে আরও অনেক কিছু করার সুযোগ আছে। পুরো বাংলাদেশের ইতিহাস, শুধু জুলাই না, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের টোটাল ইতিহাসটা এখানে তুলে ধরা খুব ভালো সুযোগ আছে, কারণ জায়গাটা অনেক বড়, কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে না। যাই হোক, এটা জাদুঘর বিষয়ক ব্যাপার। এর বাইরে আপনি যেটা বললেন যে জুলাই সনদ এবং জ্বালানি ইত্যাদি প্রশ্ন, এগুলো কিন্তু আপাত অর্থে পরস্পর বিরোধী মনে হলেও পরস্পর বিরোধী না। কারণ জুলাই সনদের মধ্যে আপনি একটা কাঠামোগত পরিবর্তনের কথা বলেছেন, আর ধরুন জ্বালানির তেল হঠাৎ করে ভুতুড়েভাবে বেড়ে যায়, বিদ্যুতের ভুতুড়ে বিল হয়, দ্রব্যমূল্য বেড়ে যায়, এগুলো কোনো নিয়ন্ত্রণ থাকে না, সিন্ডিকেট হয়। এগুলো কেন হয়? কারণ আপনার এখানে ওই ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নাই যে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে জনগণের পক্ষে কাজ করবে। ধরুন এনার্জি রেগুলেটরি কমিশন, যার কাজ হচ্ছে জ্বালানি তেলের মূল্যটা নিয়ন্ত্রণ করা এবং জনগণের পক্ষে শুনানি করা, তারা কিন্তু সেই স্বাধীনভাবে কাজটা করতে পারে না। কেন করতে পারে না? কারণ হচ্ছে যে তাকে নানাভাবে সরকারি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়। তাহলে আমি যখন জুলাই সনদ দিয়ে এটার একটা স্বাধীনতা নিশ্চিত করতে চাচ্ছি, এটা মানে হচ্ছে যে এই এনার্জি রেগুলেটরি কমিশন, সরকার যদি দাম বাড়াতে চায় সে এখানে জনগণের পক্ষে দাঁড়িয়ে যাবে। এই জন্যই জুলাই সনদ বলেন ওটা লং টার্মে আপনার একটা স্ট্রাকচারাল পরিবর্তন। আর এখন যে দ্রব্যমূল্য, যে জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস যাই বলেন, সেগুলো হচ্ছে এখন মানুষের যে ভোগান্তি, এটা আপনি ফায়ার ফাইটিং বারবার তো করতে পারবেন না, যে এখন সরকার বাড়ালো আমরা চিৎকার করলাম আবার সরকার কমিয়ে দিল। একটা মানে স্থায়ী ব্যবস্থা লাগবে যেন এগুলো সবসময় মানে প্রাইসিং যদি অ্যাডজাস্ট করতে হয় সেটা যেন জনগণের পক্ষে থাকে, সেটা যেন ন্যায্য হয়। এই জন্যই দুটো কানেক্টেড। এবং আমরা কিন্তু ওই ইস্যুতেও আপনার বিদ্যুতের ইস্যুতে আমরা বিদ্যুৎ গ্যাসের ইস্যুতে ওটা তো 11 দলের পক্ষ থেকে আমরা শুধু এনসিপি গ্যাস, সরকার প্রধান বলেছে জ্বালানি সেক্টরকে ব্যবহার করে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে। এগুলো পুরনো ভাষা, এগুলো আওয়ামী লীগের। যে কোনো একটা আপনি আন্দোলন করলেই বলতেছেন যে এটার পেছনে আসলে ওই উদ্দেশ্য আছে, ওই ষড়যন্ত্র। আপনি জেনুইন যেটা আউটরেজ সেটাকে অ্যাড্রেস করছেন না, আপনি এর পেছনে অন্য গন্ধ খুঁজে পাচ্ছেন। এটাই কিন্তু আওয়ামী লীগ করতো। কোটা আন্দোলন হলে এর পেছনে জামাত শিবির জঙ্গিরা আছে, নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে নামলে এর পেছনে জঙ্গিরা ঢুকে গেছে। যে কোনো ন্যায্য আন্দোলন, সেই আন্দোলনটাকে আপনি অ্যাড্রেস না করে যখন বলেন যে অনুপ্রবেশকারী ঢুকে গেছে, এর মধ্যে অন্য উদ্দেশ্য আছে, তখন তো আপনি আসলে জিনিসটাকে আড়াল করতে চান এবং অস্বীকার করতে চান। এটা ভালো, এটা উচিত না। বরং উচিত হচ্ছে যে যে ইস্যুটা নিয়ে আসছে আপনি দেখবেন ইস্যুটা যৌক্তিক কিনা, সেই ইস্যুটা আপনি অ্যাড্রেস করেন। এটা সরকারের করা উচিত। আপনার সহ-আলোচক একটু আগে বলছিলেন যে আমরা আসলে একটা সময় দেখেছি আন্দোলন, পথযাত্রা, পদযাত্রা, শোভাযাত্রা, কিন্তু আনিস আলম যেটা বললেন, আমরা এই 5 আগস্টের পরে যেটা আমরা আসলে একটা মব আগেও ছিল, কিন্তু হয়তো ছেলে ধরাকে দেখলে একসাথে অনেকে পিটাতো, ছিনতাইকারীকে পিটাতো। এই যে রাজনৈতিক ট্যাগিং দিয়ে যেটা হয়েছে, ধরেন এইটা আমাদের এখানে যেটা আপনারা আজকে শিকার হচ্ছেন, যেটা সহ-আলোচক বলেছেন, যেটা 5 আগস্টের পরে এসেছে এবং এটা আপনাদের সৃষ্টি। তা আপনারা কি এরকম অবস্থা যে নিজেরা যেই পথ দেখিয়ে এসেছেন সেই পথেই কি আপনারা আটকা পড়ছেন? এটা আগেও ছিল, কিন্তু তাদের সময় প্রাতিষ্ঠানিকতা, আমি তো আগেও ছিল, অবশ্যই আগেও ছিল। দেখেন, মবের এই আলোচনাটা একটু জটিল। কারণ হলো যে একটা হলো যে ঘটনা যেটা ঘটছে, যখনই যেই ঘটুক, যার সাথেই ঘটুক, আপনি এটা অ্যাড্রেস করছেন কিনা। আইন শৃঙ্খলার, এটা আপনার এখানে আমি আগেও বলেছি যে আপনি এটা একটা ফৌজদারি সমস্যা। আমি তো আপনার উপর চড়াও হতে পারি না, আপনার সাথে আমার যতই দ্বিমত থাকুক। তাহলে এটা হলো আইন শৃঙ্খলার প্রশ্ন, আপনার আমাকে মানে অ্যাকাউন্টেবল করতে হবে, আইনের আওতায় আনতে হবে। আরেকটা হলো মব নিয়ে যে বয়ানবাজি হচ্ছে, এবং এই বয়ানবাজিটার সমস্যা কোথায়? যেমন আমাদের সাথে হবিগঞ্জে যেটা ঘটেছে, মব বলতে বলতে এমন একটা জায়গায় গেছে এখন আপনি এটাকেও মব বলছেন, কিন্তু এখানে তো কারা অ্যাক্টর, কারা দায়ী সব পরিষ্কার, আপনি চিনতে পারেন। মব কিন্তু সেরকম না। মব হচ্ছে যাকে হঠাৎ করে কোনো স্পেসিফিক কাউকে দায় দেওয়া যায় না, সেই ঘটনা হচ্ছে মব। যেটা পেছনে কেউ কলকাঠি নাড়তে পারে, কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবে অন্য অনেকে জড়িয়ে যায়। যেমন আমরা চোর পেলে পিটিয়ে মারার একটা বাজে এখানে পরম্পরা এখানে অনেক আছে, অনেকে এই নিষ্ঠুরতাটা করে থাকে। তখন আপনি স্পেসিফিক কাউকে দেখবেন অজ্ঞাতনামা 100 জনের মামলা দেওয়া হয়। কেন? কারণ স্পেসিফিকভাবে কাউকে দায়ী করা যাচ্ছে না। কিন্তু যেটা রাজনৈতিক সংগঠিত একটা আক্রমণ, সেটাকে আমরা যদি মব বলি, তাহলে তো তাদেরকে একটা দায়মুক্তি দেওয়া হচ্ছে। এটাই কিন্তু ঘটেছে। মানে আমি বলছি যে মব বাংলাদেশে হয় নাই 5 তারিখের পরে, সেটা না, মব হয়েছে। এবং সেগুলো আমি এখানে আপনারা কোনো দায় আছে আপনাদের মনে করেন? আমাদের দায় থাকবে, কারণ আমরা একটা রাজনৈতিক দল। আপনাদের দায় মানে যে আপনাদের ওই সময় এইটার বিরুদ্ধে আপনারা খুব সোচ্চার হতে পারেন না? আমরা সোচ্চার মানে আমরা ধরেন যেমন প্রথম সরকারকে বাধ্য করতে পারেন না, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে। ওই সরকারের প্রশ্ন হচ্ছে, দেখুন ইউনূস সরকার একটা অত্যন্ত দুর্বল সরকার ছিল, অত্যন্ত দুর্বল সরকার, এবং তার কোনো রাজনৈতিক ব্যাকআপ ছিল না। এবং তার বিরুদ্ধে সে নিজেও তো মবের শিকার হয়েছে। আপনি বলছেন যে ইউনূস সরকার আমলে মব হয়েছে,
আসলে তো ইউনূস সরকারের বিরুদ্ধে অনেক মব হয়েছে, যমুনার সামনে যমুনা ঘেরাও করেছে যখন তখন যে কেউ, তারপর হচ্ছে আপনার স্পন্সর ছিল। হ্যাঁ হতে পারে, কিন্তু সেটা ইউনূস সরকার তো করে নাই, কেউ না কেউ করাইছে। না না না, তারপর ধরেন 200-300 আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলো এখন কোথায়? হ্যাঁ, কেউ না কেউ এগুলো কলকাঠি নেড়েছে। আমি বুঝতে পারছি, যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে একদল ছিল যমুনার কিনারে, একদল ছিল যমুনার অন্তরে, সেটা মিন করে যে জামাত ইসলাম এবং আপনারা আসলে আপনারা তাদের থেকেই আপনারা ছিলেন এবং তারা, এটা পক্ষ বিপক্ষের কথা না, আছে। এটা কিন্তু যদি আপনি সর্বশেষ এই দুজনের সাক্ষাৎকার আমি রেফার করব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আসিফ নজরুলের সাক্ষাৎকার যদি পড়েন, এই 5 থেকে 8 তারিখ, আজকে 8 তারিখ আমরা আছি, আজকেই 2 বছর আগে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, এই 3 দিনের ঘটনা প্রবাহ নিয়ে এই দুজনের সাক্ষাৎকার খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারটা ছিল বিএনপির প্রজেক্ট এবং এখানে বাংলাদেশের সামরিক বাহিনীরও সমর্থন ছিল, জামায়াত ইসলামীও সমর্থন দিয়েছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর একটা প্রজেক্ট ছিল এটা অন্তর্বর্তী সরকারের এই ফরমেশনটা। 20% ছিল না, আমরা অংশ নিয়েছি এটাতে, কিন্তু আপনি সজীব ভুইয়ার আসিফ নজরুল ইসলামের আসিফ নজরুলের কথাতে বলছে একজন দিতে বলছে, তখন বলছে 10%, তখন বলছে 20% নাও। ব্যক্তি হিসেবে পার্টিসিপেশন, আমি বলছি যে এরকম একটা সরকার হবে, এটা তো রাজনৈতিক দলগুলো এই ক্যান্টনমেন্ট এবং বঙ্গভবনে ঠিক করে ফেলেছে, তখন সেখানে ছাত্ররা ছিল না। আমি আসবো আপনার কাছে। আনিস আলমগীর, আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের মানুষ তো সবকিছু শেষ করার পরে দুবেলা দুমুঠো খেয়ে ভালোভাবে বাঁচতে চায়, সামাজিক নিরাপত্তা চায়। আমরা যেরকম দেখছি হঠাৎ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতো যে রেড অ্যালার্ট জারি হচ্ছে, এর আগেও একবার আসতো যে পুলিশের মধ্যে ওয়্যারলেস বার্তায় যাচ্ছে রেড অ্যালার্ট। মানুষের জ্বালানি সংকট দেশে, আমাদের সরকার স্বীকার করছে যে জ্বালানি সংকট, এটাকে এড়ানোর সুযোগ নাই। কিন্তু একই সাথে যেই উনি যেটা বলছেন যে জুলাই সনদেই আসলে এগুলো ছিল যে এই যে রেগুলেটরি কমিশন যে থাকবে, জনগণের পক্ষে কথা বলবে, সরকার চাইলেই দাম বাড়াতে পারবে না, কিন্তু এগুলো সরকার নিয়ন্ত্রিত থাকার কারণে এবং জুলাই সনদ বা এটা বাস্তবায়ন হলে এগুলোর অনেক সমস্যার সমাধান হতো বলে কি মনে করেন কিনা আপনি? জুলাই সনদ বাস্তবায়নে তো কোনো বাধা আমি দেখছি না। যারা আমরা একসঙ্গে বসে যে সমস্ত বিষয়গুলো ঐক্যমত পোষণ করেছি সেগুলো আমরা চেঞ্জ করব। এত কিছু করেছি আমরা, একসঙ্গে এত বৈঠক করলাম, মিলেমিশে সিদ্ধান্ত নিলাম, সেগুলো বাস্তবায়ন হবে না কেন? আমি তো বিএনপির তরফ থেকে এগুলো বাস্তবায়নে কোনো বাধা দেখি না। কিন্তু এনসিপি এবং জামাত যদি বলে যে আমরা যেটা করেছিলাম, আমরা যেটা চেয়ে সেটাই করো, তাহলে তো সেখানে বিএনপির রাইট আছে যে ইয়ে করার, আপত্তি করার। বিএনপি তো এই পর্যন্ত, আমি প্রধানমন্ত্রীর মুখে শুনেছি, সালাউদ্দিন ভাই তো বারবার বলছেন, তো ওনারা তো বলেন নাই যে কখনো যে আমরা যেটা ঐক্যমত পোষণ করেছিলাম সেটা করব না। এখন জুলাই সনদে কি হয়েছে না হয়েছে, জুলাই গণভোট হয়েছে, গণভোটে কি রায় হয়েছে, এগুলো রেফারেন্স ধরে ধরে যখন টানে, তখন তো গণভোটটাই তো একটা অবৈধ প্রক্রিয়া, সেটা নিয়ে তো মানুষ প্রশ্ন তুলবে। রাষ্ট্র স্পন্সর করে যে ভোট হয় সেটা তো গণভোট হলো না। গণভোটে কোন পক্ষে রায় দেবে সেটা রাষ্ট্র স্পন্সর করতেছে, রাষ্ট্র বলতেছে এটা না পক্ষে ভোট দেওয়ার জন্য। এটা তো প্রথমত এটা সংবিধানই নেই, দ্বিতীয়ত এটা রাষ্ট্র স্পন্সর করেছে। তো এরকমটা ভুয়া ভোটের তো কোনো এমনিতে কোনো কার্যকারিতা নাই। কিন্তু আমি ওই ভোটের কোনো গুরুত্ব দিতে চাই না। আমি গুরুত্ব দিতে চাই তারা একসঙ্গে বসেছিল, তারা একসঙ্গে একটা বিষয়ে ঐক্যমত পোষণ করেছিল, সেখানে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরের ন্যূনতম ঐক্যমত যেগুলোতে করেছিল সেগুলো করুক তারা, সেখানে কোনো বাধা নেই। আপনি তাকে জাদুঘর নিয়ে প্রশ্ন করেছিলেন, এটা খুব আলোচিত এখন যে বিষয়টা, আমাকে কি সেই প্রশ্ন থেকে বঞ্চিত করেছেন? না না, আমি আমি তো একই সাথে বলেছি, আমি আপনাকে বলেছি একই সাথে জাদুঘর বিষয়টা আমি বলেছি। জাদুঘর আমার কাছে মনে হয় যেন নাটক, ফারুকি একটা নাটকই, তার নাটক। এই জাদুঘরটা সে একটা নাটক করেছে। এই নাটক কি 4000 কবর বানিয়েছে যেটাতে কোনো লাশ নাই। তো আপনি ঢুকেন সেখানে দেখবেন 4000, আমি তো নিজে যাইনি, জাস্ট যেটুকু সাংবাদিকরা দেখাচ্ছে আর কি, 4000 নাটক করেছে, 4000 কবর বানিয়েছে যাদের কোনো ইয়ে নেই। তারপরে ভিতরে যান, আমি দেখলাম কালকে রাতে দেখলাম বৈশাখী টিভিতে প্রচারিত একটা ভিডিও ক্লিপ, সেখানে একজন দেখাচ্ছে যে কি দেখাচ্ছে, ওই লেকের পাড়ে ওই যে লেক দেখাচ্ছে, যে এই লেকে শেখ হাসিনা ওখানে বসি বাইতেন, ওখানে মাছ ধরতেন। ওইটা তো শেখ হাসিনার একটা ইয়ে হয়ে গেছিলো, একটা সিম্বলিক হয়ে গেছিলো। গণভবন মানে ওই সিম্বল যে শেখ হাসিনা ওখানে মাছ ধরছেন, দেখাচ্ছেন উনি মাছ পালছেন। তো সেটারে বর্ণনা করতেছে এই যে মাছগুলো এখানে, সেখানে কতগুলো স্কাল্পচার বানাচ্ছে, ভাস্কর্যগুলো কি করেছে, ওগুলোর বুকের মধ্যে পাথর লাগিয়ে দিয়েছে, পাথর লাগিয়ে সেখানে প্রদর্শন করছে এবং এটা বোঝাচ্ছে যে এইভাবে শেখ হাসিনা এই লেকে এভাবে মানুষগুলোকে ফেলে দিতেন,
মানে মানুষ মেরে মেরে এ লেগে ফেলে দিতেন, আর ওই পচা মানুষের মাংস খেয়ে আপনার মাছ বড় হতো, সেই মাছ শেখ হাসিনা খেতেন। কত বড় রাক্ষসী এই মহিলা, বুঝেন যে ফিচার্স, সে শব্দটা উচ্চারণ করলো, ফিচার্স, যে এভাবে খেত। তো এখন আমরা একটা ইতিহাস শিখাচ্ছি, প্র্যাকটিক্যালি শিখাচ্ছি, ফারুকী এটা ইতিহাস শিখাচ্ছে এগুলা, যে কিভাবে। তো এই বিতর্ক যখন একটা জাদুঘর নিয়ে আপনি প্রথমেই এরকম ভুয়া ইতিহাস শেখাতে যান, নাটক দেখাতে যান, এগুলো নিয়ে তো বিতর্ক হবে। তখন আপনি সেখানে যে জুলাই যোদ্ধাদের বা জুলাই সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত জিনিসপত্র আছে, আমি শুরুতে বলেছিলাম যে এই জাদুঘর বেশি দিন টিকবে না। টিকবে না কেন? কারণ এটা গণমানুষের আকাঙ্ক্ষা না, এটা হচ্ছে রাজনৈতিক ইচ্ছা। আপনার রাজনৈতিক ইচ্ছা হলো তাই গণভবনের মতো এরকম একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন, সেটাকে আপনি হাসিনার বাসভবন বানিয়ে দিয়েছেন। এটা তো শেখ হাসিনার বাসভবন না, এটা তো গণভবন হচ্ছে সরকারি প্রধানমন্ত্রীর বাসভবন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আসবেন। এটা এমন একটা জায়গায় করা হয়েছিল, এই জন্যই করা হয়েছিল সংসদ পাশে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে, সব কিছু চিন্তা করে এই জায়গাটা করেছিল। এখন প্রধানমন্ত্রী নিজের বাড়িতে থাকেন, প্রধানমন্ত্রী থাকারও জায়গা নেই বাংলাদেশে। যাই হোক, আপনারা বানিয়েছেন, তো সেটাও জন আকাঙ্ক্ষা অনুযায়ী করেন। তুষার যেটা আশঙ্কা প্রকাশ করলো, এটা কিন্তু সিরিয়াস একটা আশঙ্কা, যে 2000 লোক যদি 50 টাকা টিকিট কেটে সেখানে যদি যায়, এটাকে কিন্তু তছনছ করে দিতে পারে। তো তার মানে বুঝেন, এই 2000 লোক গিয়ে কি আমাদের জাতীয় জাদুঘর তছনছ করবে? করবে না, কারণ সেখানে ইতিহাস যথাযথভাবে লিপিবদ্ধ আছে। আপনি যখন একটা ভুয়া ইতিহাস তৈরি করতে যাবেন, আপনি যখন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কোনো রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে কোনো জিনিস বানাতে যাবেন, তাহলে এগুলো তো ভয়ানক হবে। এবং এই বিএনপি বা ইউনূস সরকারের আমলে এই আশঙ্কা করছেন, ভবিষ্যতে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতা আসার তো তারা কোনো সম্ভাবনা দেখে না, কিন্তু যদি আসে, আমরা কে কখন কি হয় আমরা তো জানি না, কেউ তো আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে সেটাও তো অনেকের বিশ্বাস ছিল না। সো আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তাহলে তো প্রথম যে কাজটা করবে, তাহলে কি তারা কি তাদের বিরুদ্ধে পরিচালিত কোনো জিনিস রাষ্ট্রে রাখতে দেবে? তারা তো রাখবে না। সেখানে আমি দেখলাম বঙ্গবন্ধুর ছবি আছে, জিয়াউর রহমানের ছবি আছে, ইতিহাস একটা বোর্ড দেখলাম, সেখানে বঙ্গবন্ধুর ছবির সাথে যায় পাবলিক ছবি তুলতেছে। এটার জন্য তো আমি মনে করি যে কদিন পরে ওইটাও ফেলে দেবে হয়তো, যেখানে বঙ্গবন্ধুর ছবি লাগাইছে। একজন অলরেডি লিখছে, এটা কি আমরা কি শেখ হাসিনার বাবাকে দেখার জন্য গণভবনে যাচ্ছি? এই যে মেন্টালিটি যদি তৈরি করেন আপনি যদি প্রতিহিংসা দিয়ে কোনো প্রতিষ্ঠান তৈরি করেন, যেখানে একটা রাজনৈতিক দলকে আপনি সারফেস করতে যান, রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করতে যান, সো এই রাজনৈতিক দলের লোকগুলো তো বাইরে আছে না, তারা তো জনগণ। তো এই জনগণ তখন ওইটার উপরে কি ধরনের আচরণ করবে? নিশ্চয়ই ভালোভাবে নেবে না। সো আপনি যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যখন করেন, তখন এগুলো মাথায় রাখতে হয়। তুষারের কথা তো ঠিক, এটা মানে গত 6 মাসের প্রস্তুতি নিয়ে এগুলো চিন্তা ভাবনা করে, বা যারা অর্গানাইজার ছিল তাদেরকে ডেকে, ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লোকজনের কি দায়িত্ব ছিল না, তার এটা দেখে ঠিকঠাক মতো আছে কিনা, যেমন বলে এক্সপ্লেনার দরকার ছিল। যেমন আপনি বললেন যে শেখ মুজিব বঙ্গবন্ধুর ছবিটা কেন, সেটাও তাহলে এখানে বলতে পারতো। বা আবার যেটা ধরেন যে ভদ্রলোক বলেছেন যে এই যে এখানে লেকের মাছ, এটা তো একটা মানুষ ফেলে দিয়ে সেই মাছের খেলা, নিশ্চয়ই এটা কিভাবে ফারুকী কোন উদ্দেশ্যে তার মন্ত্রণালয় থেকে এটা করেছিলেন, এটা প্রস্তুতির অভাব, বা এটা আমার মনে হয় এটা মানে গুজব কিভাবে ছড়াইতে হয়, পুরোটাতে একটা গুজব কেন্দ্র বানিয়ে ফেলছে। ফারুকীর নাটক বানাইছে, তো ফারুকীর নাটক দেখার জন্য তো বিতর্ক হবেই। মানুষ তো ফারুকীর নাটকে তো এমনি বিতর্ক হয়, ওর নাটক নিয়ে যেমন বিতর্ক হয়, আবার রাষ্ট্রীয় ইয়েতে সে এটা তৈরি করেছে, তাহলে তো বিতর্ক আরো বেশি হবে। বারবার একই কথা বলতেছে। তাহলে তুষার যেটা বললো, তাহলে মানে এখানে তাহলে 50 জন 2000 লোককে প্রতিহত করার জন্য আমার বাহিনী দিতে হবে। আপনি জাতীয় জাদুঘরে কি এত বাহিনী রেখেছেন? রাখেন নাই তো, তাহলে এটা কেন রাখতে হচ্ছে? ওখানে তো সুশৃঙ্খলিত ভাবে মানুষ যায়, যায়, তো সেখানে কি আপনি এরকম রাখেন নাই তো? তো কোনো প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানেই এরকম পাহারা দিয়ে রাখা যাবে না। পাহারা যখন আপনি দিতে যান, তখনই অবস্থা। কিন্তু তার মানে কি পাহারা থাকবে না? ন্যূনতম পাহারা তো অবশ্যই থাকবে। কিন্তু আপনি যদি ওইটাকে ওই মাত্রায় নিয়ে যান, হাই সিকিউরিটি বানাবেন ওইটাকে পাহারা দেওয়ার জন্য, সেটা তো জনগণের সম্পদ হবে না, জনগণের আকাঙ্ক্ষা সেখানে প্রতিফলিত হয় না। তার মানে বুঝতে হবে যে সেখানে অন্য কিছু আছে, সেখানে অন্য কোনো মতলব আছে। সো আপনি যখন বদমতলবে কিছু করতে যাবেন, সেটা শুধু যে আপনি একটা রাজনৈতিক দলকে প্রতিহত করা বা
ডিফেম করার জন্য করছেন তা না, যাদের জন্য তৈরি করেছেন, যেই শহীদদের জন্য তৈরি করেছেন, ওরা তো ফেক না, ওরা তো রাস্তায় নেমেছিল, ওরা তো রক্ত দিয়েছিল, তাহলে তাদের প্রতি আপনার অসম্মান। ইউনূস তো পুরোটাই এই শহীদদের প্রতি অসম্মান করছে শুরু থেকেই। এই যে ভুয়া মামলা দিয়ে রাখছে, এই ছেলেগুলো কারো না কারণ তো মা বা ছেলে তো এরা, এতে মামলার বিচার হবে আপনি মনে করেন? 2000 বছর লাগবে এই মামলা যদি আপনি যদি প্রপার ওয়েতে বিচার করেন। আর যদি বলেন যে এটা জুলাই মামলা, হ্যাঁ ফাঁসি দিয়ে দাও আপনার ইচ্ছা অনুযায়ী, তাহলে হইতে পারে, তাহলে এটা 3 মাসও হয়ে যেতে পারে। স্যার তুষার, আপনাকে জিজ্ঞেস করি, আমাদের মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন একটা কথা বলছিলেন যে জুলাই শহীদদের কবরের জন্য, প্রতি কবরের জন্য যেই যত শহীদ তাদের কোটি 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 টাকা বাজেট খরচ করা হয়েছে, কিন্তু তিনি গিয়ে কোনো কবর দেখতে পাননি এবং বলছে এই টাকাটাও খেয়ে ফেলেছে। পক্ষান্তরে আসলে তো দায়টা করছে ইন্টারিম সরকার এবং ওই সময় যারা কাজটা করছে। এইটার সাথে একটু জিজ্ঞেস করে রাখি আপনাকে যে আমাদের আসলে উদ্দেশ্যটা কি ছিল, মানে আমাদের এই আপনাদের বা চাওয়াটা কি ছিল? ধরেন যে যতগুলো জায়গায় অ্যাড্রেস করা দরকার ছিল, কারণ এনসিপি যখন দাবি করে, বা এনসিপি তো তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাই না? তারা যেহেতু মনে করেন, আমি মনে করেন এটা সত্যি, মিছিলের অগ্রভাগে যে থাকে তাকেই আমরা লিডার বা আমরা মনে করি তার নেতৃত্বে হচ্ছে, এটাই স্বাভাবিক। তো আপনারা কয়েকটা বিষয় অ্যাড্রেস করছেন সবসময়, কিন্তু এই যে ধরেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বিভিন্ন মঞ্চে তারা নাম ধরে ধরে অনেক সময় আপনাদের কারো গালমন্দ করেন, কেউ পঙ্গু, কেউ ক্র্যাচে হাত দিয়ে আসে এবং বলে যে আমাদের জীবনে কিছু হয়নি, তাদের উপকার হয়েছে, তারা এমপি হয়েছে, তাদের গাড়ি বাড়ি হয়েছে। এইগুলোকে আসলে খণ্ডাবেন কিভাবে আপনারা? মানে এইটা ওদের যে যা যা দাবি ছিল, ওদের জীবনে যা যা ছিল, ওদের পরিবারে কারো চাকরি হয়েছে কিনা, ওদের মাসোয়ারাটা ঠিক মতো পাচ্ছে কিনা, ওদের চিকিৎসা সেবা ঠিক মতো হচ্ছে, এগুলোকে আসলে আপনারা পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করতে পেরেছেন মনে করেন? অ্যাকচুয়ালি তাদের কিছু জেনুইন অভিযোগ আছে গত 2 বছরে, তাদের প্রতি যতটা যত্নশীল হওয়ার কথা সেটা রাষ্ট্র হিসেবে আমরা হতে পারিনি। এটা বাস্তবতাটা মেনে নেওয়া উচিত, বা আমাদের ভুল, আমাদের মানে অ্যাজ এ হোল আমাদের কালেকটিভ যে ফেইলিয়ার সেটা স্বীকার করা উচিত। কিন্তু আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে, আপনি দেখবেন বিভিন্ন বিশেষত বিএনপি কোনো প্রোগ্রাম করলে সেখানে এরকম কিছু V4 আহত তারা নিয়ে আসে। যেমন এটা একটা উদাহরণ আপনার মনে থাকবে, পার্লামেন্টে তারা এই কাজটা করেছিল, পালের গোদা হিসেবে জায়গায় নিয়ে গেছে। পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ে দেখা গেছে কোথাও কোনো আন্দোলন এসেছিল না, সে একটা বিএনপির ওয়ার্ডের একটা নেতা, তাকে তারা আহত বানিয়ে পার্লামেন্টে নিয়ে গেছে কেন? বিরোধী দলীয় এমপিদেরকে অপদস্থ করার জন্য। যখন তারা কথা বলছিল তখন তারা হইচই করছিল। বিএনপি কিন্তু দেখবেন খুব পার্লামেন্টারি জ্ঞান দেয়, যে পার্লামেন্টারি এটিকেট হচ্ছে এটা সেটা, আমরা এটা খুব ভালো বুঝি, বিরোধী দল বুঝে না। তারাই কিন্তু এই কাজটা মানে পার্লামেন্টে তারা মব করেছে তখন। এবং এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে ওই যে আপনি যদি সবার সামনে ধরেন হাসনাত সার্জিস কিংবা হান্নান মাসুদকে যেহেতু তারা শীর্ষ নেতৃত্ব এই গণঅভ্যুত্থানে, তাদেরকে যদি কাউকে দিয়ে বলিয়ে দিতে পারেন যে ওকে আমি ফোন করেছি, ও ফোন ধরে না, তাহলে তো এটার সাথে সাথে ভাইরাল হয় এবং মানুষের কাছে এটা খারাপ লাগে। এই ফিলিংটা দেওয়ার জন্যই এবং ওদের দিকে এই ব্লেমটা দেওয়ার জন্যই তারা এই কাজটা করেছে। এবার সরকারের বিভিন্ন প্রোগ্রামে আমরা একই জিনিস দেখেছি। পরে দেখা যায় যে আমাদের সাথে তো শহীদ পরিবার এবং আহতদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তাদের অভিযোগ আমরা জানি, তারা আমাদেরকে শাসন করলেও সেটা সন্তানের মতো করেই করে। কিন্তু ওই যে অপদস্থ অপমান করা, এটা হচ্ছে সরকারের একটা প্রজেক্ট, এটা সরকারের একটা প্ল্যান। বিভিন্ন আপনি দেখবেন তাদের প্রোগ্রামে এই জিনিসগুলো ঘটে, কোনো একটা V4 কাউকে একটা দাঁড় করিয়ে দিয়ে আহত বানিয়ে দেয়, পরে দেখা যায় সে আসলে কোথাও কোনো আহত এরকম কিছু ছিল না। বরং যারা জেনুইন আহত, জেনুইন শহীদ পরিবার, তাদের ক্ষেত্রে, আহতদের ক্ষেত্রে যেটা আমরা শুনেছি যে আমাদের সাথে যোগাযোগ রাখলে, আমাদের কোনো কর্মসূচিতে আসলে, প্রোগ্রামে আসলে, তারা নিজে থেকে ভালোবেসে অনেক সময় আসে। ওই তাদের যে নামটা আছে ভাতা হিসেবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের, সেখান থেকে তাদের নাম কেটে দেওয়া হয় যে কেন তারা আমাদের এখানে আসছে, এবং সেখানে তারা বিএনপি দলীয় ছেলেপেলেদেরকে এখানে ঢুকানোর চেষ্টা করে। এই কাজগুলো করছেন। এই যার মন্তব্যটা আপনি শুরু করলেন, তিনিও কিন্তু এগুলোর সাথে জড়িত। এখন তিনি যেটা বলেছেন, ধরেন তিনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার কাছে তো আমরা রাজনৈতিক বক্তব্য আপনি দেন, রাজনীতির মাঠে দেন, কিন্তু এই জিনিসটা নিয়ে রাজনীতি করাটা ঠিক না। যদি এরকম ঘটেই থাকে, ঘটে নেই আমি সেটা বলছি না, আমি তো জানি না ব্যাপারটা, তাহলে কারা কি, এটা আপনি মন্ত্রণালয়ে আছেন, আপনার কাছে সেই লজিস্টিক্স আছে, সেই সক্ষমতা আছে, আপনি বের করেন, তদন্ত করেন, তাদের নাম প্রকাশ করেন। এই যে কোটি কোটি টাকা কবর, এগুলো তো মানে কি হয় যে একটা মানে আপনি কিন্তু বুঝতে পারবেন না কোটি কোটি টাকা মানে কত টাকা এখান থেকে লোপাট করা হয়েছে। স্রেফ একটা রাজনৈতিক বক্তব্য। তাহলে আপনি প্রপারলি বলেন যে হ্যাঁ অমুক জায়গায় অতগুলো কবরের আসলে কবর হয় নাই, বা কবর বাধাই করা হয় নাই, কবরের যেটা আপনার ইয়ে করার বাঁধানোর ব্যাপার সেইটা খরচ না করে কেউ খেয়ে ফেলেছে, এত টাকা খেয়েছে, অমুকে এটার সাথে জড়িত। এটা হলো স্পেসিফিক করে আপনি বলেন, আপনার মন্ত্রণালয় থেকে ইনভেস্টিগেট করেন যে অন্তর্বর্তী সরকারের সময় এই শহীদদের কবরগুলো নিয়ে এই ঘটেছে, তাহলে সেটা বিশ্বাস্য হবে। কিন্তু আপনি যদি পলিটিক্যাল স্টেটমেন্ট দেন,
তখন ওই যে ওরকম মনে হয় যে 5 তারিখের প্রোগ্রাম উনি যেরকম গায়ের জোরে কথা বলতে চাইলেন, আপনারা কি করেছেন। দেখেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাটিটিউড দেখেন আর তার অ্যাটিটিউড দেখেন, এটাই কিন্তু পার্থক্য। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ঘটনাটাকে তিনি বুঝতে পেরেছেন একটা ভুল হয়েছে, তিনি এটাকে সামলানোর চেষ্টা করেছেন। আর তিনি হচ্ছেন গায়ের জোরে কথা বলার চেষ্টা করেছেন ওই মানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। ফলে তাদের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ আছে, প্রতিযোগিতা আছে, টানাপোড়েন আছে, তিনি এরকম করার চেষ্টা করবেন, আমরা অবাক হই না। এর আগে আপনি দেখবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও কিন্তু এরকম বলেছিলেন যে এই মন্ত্রণালয় থেকে এত এত কোটি টাকা লোপাট হয়ে গেছে, পরে কোনো তথ্য প্রমাণ দেয় না, তারা শুধু রাজনৈতিক বক্তব্য দেয়। সংসদে তারা বলে যে অন্তর্বর্তী সরকার আমলে এই দুর্নীতি হয়েছে, কিন্তু সেগুলো আর আমরা তো জানতে চাই আসলে কে দুর্নীতি করলো, কারা করলো, বের করেন এগুলো নিয়ে রাজনৈতিক বক্তব্য না। 5 মাস আপনি কমিশনহীন রেখেছেন দুদকের চেয়ারম্যানকে আপনি চাপ দিয়ে অপসারণ করেছেন, তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। এন্টায়ার দুদক এখন কমিশনহীন একটা সরকারের আমলে, তার ক্ষমতা আসার পর থেকে। কিন্তু আপনি দুর্নীতি নিয়ে বিরাট রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এগুলো তো সঠতা, এগুলো তো মানে আপনার ভণ্ডামি। আপনি একটা আমরা কি চেয়েছি, আমরা চেয়েছি একটা স্বাধীন মানে এমন একটা সক্ষম দুর্নীতি দমন কমিশন যেটা আসলে সকল ধরনের দুর্নীতি নিয়ে জাতিকে একটা পথ দেখাতে পারে এবং দুর্নীতিটা দমন করতে পারে। তো সেইটাকে আপনি একেবারে মানে প্রতিষ্ঠানটাকে অকেজ করে ফেলেছেন, কিন্তু দুর্নীতি নিয়ে বিরাট বড় বড় রাজনৈতিক লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন। তখন তো আসলে মনে হয় যে ওই আপনি বিরোধী দলকে আসলে ঘায়াল করতে চান, আর কোনো উদ্দেশ্য নাই। আর আপনি যদি দুর্নীতির ব্যাপারে সিরিয়াস হইতেন তাহলে আপনি দুর্নীতি দমন কমিশনটাকে সবার আগে অ্যাক্টিভ রাখতেন। এখনও দেখেন তারা কিন্তু বের করতে পারছে না। তো আপনি নতুন কাউকে বসানোর আগে আপনি ক্ষমতায় এসছেন, নতুন লোক বসাবেন, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু তাহলে ওই বসানোর আগে কেন আপনি এই 5 মাস এটাকে কমিশনহীন রাখলেন, কেন ওই লোককে আপনি সরালেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল? আমি তো আশপাশে আমলাদের মুখে যেটা শুনেছি সংশ্লিষ্ট, তারা বলছে উনি অত্যন্ত প্রফেশনাল একজন মানুষ ছিলেন, তাকে আপনি সরিয়ে দিয়েছেন, কিন্তু এদিকে লম্বা লম্বা বক্তৃতা দিচ্ছেন। ফলে এগুলোকে আমি সিরিয়াসলি নেই না, বিএনপির এই ব্যাপারগুলোকে, এগুলো তাদের অতি রাজনীতি, কিংবা আপনি বলতে পারেন যে এক ধরনের অবুঝ রাজনীতি আর কি, যে 1 বছর 4 মাস বয়সে একটা দলের সাথে আপনাকে এই রাজনীতিটা করতে হচ্ছে, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। এটা তাদের বন্ধ করা উচিত। স্পেসিফিক করে বলেন এইখানে এটা ঘটেছে, তাহলে আমরা সেটা আমলে নিতে পারবো। আপনার তো 5 মাস বয়সে একটা সরকারের বিরুদ্ধে আপনার রাজপথে নেমে যাচ্ছেন। 5 মাস বলছে অতীতে আওয়ামী লীগ যেভাবে এই ভাষাগুলো বলতো, ফেলে দিব, থাকতে দিব না বলে তারা সচিবালয়ে ঘেরাও করতে যাচ্ছে। নুরু আপনাদের একসময় সহযোদ্ধা, জ্যেষ্ঠ সহযোদ্ধা আমি বলি, সে বলেছে যে গতকালকের এই ভিডিও চিত্র দেখার পর মনে হলো যে এটা কোনো মানে কি দৃশ্য, যে 5 মাস বয়সে একটা সরকার যার এখন পর্যন্ত কোনো হয়নি, তাকে সহযোগিতা করার পরিবর্তে তারা ঘেরাও করতে চলে আসলো, যেন এখনই তাদের হাতে ক্ষমতাটা বুঝিয়ে দেওয়া হয়। এটা তো আপনাদের ক্ষেত্রে একই অভিযোগ যে আপনাদের 14 মাস বয়সী বিরোধী দল তো সরকারের কাছে ক্ষমতা চায় নাই, বলেছে যে আমাদেরকে ক্ষমতা দেন, বা আমরা আপনাকে এক দফা ঘোষণা করেছে। রাজনৈতিক বক্তব্য ফেলে দেওয়া টেলে দেওয়া এইসব কথা বলতেই থাকে রাজনীতিতে, সেটা বিষয় না। তারা কি আনুষ্ঠানিকভাবে তাদের যে কর্মসূচি, আপনি দেখেন লং মার্চ কর্মসূচি দিয়েছে, কিন্তু এক দফা কি কোনো কর্মসূচি দিয়েছে সরকারের বিরুদ্ধে? তাহলে আপনি এখনই ভয় পাচ্ছেন কথা বক্তৃতা বলছে না, কিন্তু দেখেন সরকার এটা ভয় পাচ্ছে কেন, এটা আপনি বোঝার চেষ্টা করেন। বিরোধী দল বলবেই ভাই, বিরোধী দল আছে শুধু কথা, আর তো কিছু নাই, ক্ষমতা তো আপনার কাছে, তো বিরোধী দলকে কথা বলতে দেন, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে আপনার হাঁটু কাঁপছে কেন? আপনার হাঁটু কাঁপছে কারণ আপনি জানেন যে আপনি কিভাবে চালাচ্ছেন, আপনি ফাঁপা করে ফেলেছেন ভিতরে, বা এত বড় বড় কথা বলে এসছেন নির্বাচনের পরে সব ঠিক হয়ে যাবে, একেবারে তেলেসমা দিয়ে এক চুটকিতে সব ঠিক করে ফেলবো। কোনটা ঠিক হয়েছে? আইন শৃঙ্খলা ঠিক হয়েছে? দ্রব্যমূল্য ঠিক হয়েছে? সংস্কার হচ্ছে? শহীদ পরিবাররা কি সন্তুষ্ট? একটা জায়গা দেখান যেখানে বিএনপি পারফর্ম করতে পারছে। 30 সেকেন্ডে একটা বিষয় জিজ্ঞেস করি। আপনাদের একজন মহিলা সাংসদ একটা মিতু, তিনি বলেছেন যে বিএনপি যদি বেগম জিয়া এবং জিয়া রহমানের ব্যবসা করে তাহলে আমরা জুলাইকে নিয়ে ব্যবসা করব। জুলাই আর এই ব্যক্তি জিয়া রহমান এবং বেগম জিয়া, এটা কি এক হলো? না, এটা তার একটা বেঠিক বক্তব্য বা অসঠিক বক্তব্য, ভুল বক্তব্য। এবং যে কারণে তো বিএনপি বলছে যে আপনারা জুলাই চেতনাকে কাজে লাগিয়ে আপনারা রাজনীতি করতে চাচ্ছেন, মানে আপনারা তো কিন্তু আসলে আপনি দেখবেন যে আমরা যখন ওই যে হবিগঞ্জের ঘটনার পরে আমরা যখন ঢাকায় আমাদের ওলামা অ্যালায়েন্স মানে আমাদের একটা অঙ্গ সংগঠন, তারা একটা প্রতিবাদ, নিরীহ একটা মানববন্ধন করেছে, প্রতিবাদ কর্মসূচি, সেখানে আমরা জুলাই যোদ্ধা নামে হামলা করেছি, ঠিক ওই মুক্তিযুদ্ধ মঞ্চের মতো হামলা করেছে বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতারা। তো জুলাইকে কে ব্যবহার করছে এভাবে? অপব্যবহারটা কে করছে? ব্লেমটা তারা আমাদেরকে দিচ্ছে। কিন্তু আসলে কিন্তু জুলাই যোদ্ধা নাম দিয়ে আপনি কারোর উপর হামলা করতে পারেন? আপনি বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি বিচার চাই, তো সেটা আপনি আরেকটা জায়গায় প্রেস ক্লাবে তো আপনি জানেন কিভাবে কর্মসূচিগুলো হয়, আরেকটা জায়গায় দাঁড়িয়ে বিরাট বড় ব্যানার নিয়ে সারাদিন নাসিরউদ্দিন পাটোয়ারি বিচার চান না, কোনো সমস্যা নাই তো। আরেকজনের কর্মসূচিতে করছেন কেন? এটা কোন ধরনের বহুদলীয় গণতান্ত্রিক চর্চা? আরেকজনের কর্মসূচিতে আপনি গিয়ে বাধা দিচ্ছেন, চড়াও হচ্ছেন এবং নাম দিচ্ছেন আমরা জুলাই যোদ্ধা। এটা হচ্ছে জুলাইকে ব্যবহার করা। বুঝতে পেরেছি, তাই ধন্যবাদ আপনাকে। আনিস আলমগীর, আপনি শুনছিলেন সহ-আলোকের কাছে যে প্রশ্নগুলো ছিল, আপনার কাছে আমি একই ধরনের প্রশ্ন করতে চাই। যে একটা হচ্ছে যে আমাদের এই জুলাই যোদ্ধাদের, এই যে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী যেটা বলেছেন এই প্রসঙ্গটা, এবং
সার্বিক অর্থে যে যারা অনেকখানি আমরা দেখি যে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে বা শহীদ পরিবারের আত্মীয় স্বজন বা বাবা মা, তারা তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকে, না পাওয়ার বেদনার কথা, এবং তারা বলে প্রায় আমরা কি পেলাম। এবং এইটার সাথে যোগ হয়েছে সাম্প্রতিককালের এই যে তাদের যে দ্বিমুখী রাজনীতি, এবং মন্ত্রী এমপিদের সাথে এখন ওনাদের এক ধরনের কথাবার্তার বাহাস মানে আরো বড় হয়ে চলেছে। এগুলো কি আসলে কি শুধুমাত্র ধরেন রাজনীতির অংশ মনে করেন, নাকি না একটি সরকারকে যেভাবে ওপেন বলা হচ্ছে যে তিনটা দল যদি একখানে হয়, মামুনুল হক, নাহিদ ইসলাম এবং জামাত ইসলামী, তাহলে সরকার পড়ে যেতে 7 দিন লাগবে, অলি আহমেদ বলছেন, মানে এগুলা কি কোনো সিম্বলিক কোনো থ্রেট কিনা, আপনি কি বলবেন? এটা তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, এগুলো হবে, এটাকে আমি খুব সিরিয়াসলি নেই না। কারণ জামাতে ইসলাম এবং এনসিপি এবং অলি আহমেদ আবার যাদের মিলিত হয়ে কিছু করে ফেলতে যারা বলছে, এগুলো বাকওয়াজ বক্তৃতা। রাস্তায় নামক পারে কিনা, ওরা যেটুকু শক্তি তাদের যেটা অতীতে দেখিয়েছে সেটা বিএনপির সঙ্গে থাকার কারণে দেখিয়েছে। জামাতের শক্তি আছে সেটা, কিন্তু সরকার ফেলার মতো শক্তি নাই। এর কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তো আরেকটা রাজনৈতিক দল আছে, তারা রাজনৈতিক অধিকার পাচ্ছে না, কিন্তু তাদের সমর্থকরা যদি রাস্তায় নামে, বিএনপি যদি আজকে বলে যে আমি এনসিপিকে পিটানোর ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে থাকবো, তাহলে অস্তিত্ব থাকবে এনসিপির। জামাতকে যদি জামাতের ক্ষেত্রে যদি সেটা করে, তাহলে জামাতে তো বাধার সম্মুখীন হবে, তাহলে রাজপথ তো তখন আরও উত্তপ্ত হবে। সো সরকারের প্রতি যে ব্যবহারগুলো করে সেগুলো মানে ভাষা ব্যবহারের ক্ষেত্রে যেমন সংযুক্ত হতে হবে, তেমনি রাজনৈতিক উদ্দেশ্যটা কি সেটাও দিতে হবে। আবার আপনি আরেকটা জিনিস দেখেন, অন্যরা বলে করে যে এগুলো হচ্ছে নাটক এদের, কারণ যেহেতু একটা প্রধান রাজনৈতিক দল মঞ্চে নাই, সো তাহলে এখন বুঝাতে হবে যে এখানে সরকারি ভাইব্রেন্ট সরকার আছে, সরকারি ভাইব্রেন্ট বিরোধী দল আছে। কিন্তু এরাই আবার বলে আমরা যে যত কিছুই করি, কিন্তু যদি আওয়ামী লীগ লীগের ফেরা বিষয়ে আমরা একমত হয়ে যাব। কি বলবেন এটা যে সরকার 5 মাস হয়ে গেল দুদকের মতো একটা প্রতিষ্ঠানে, সেখানে আপনার নাই, দুদকের যে তুষার যেভাবে সার্টিফিকেট দিল দুদককে, দুদকের যে আগের চেয়ারম্যান ছিল, আমি তো নিজে একজন ভুক্তভোগী, আমার বিরুদ্ধে একটা মামলা করেছে যেটাতে আমাকে কোনো নোটিশ দেয় নাই। নোটিশ না দিয়ে দুদক বলতেছে যে, দুদকের লোকেরা বলছে ইতিহাস নাই, এটা ডাস্টবিন শফিক আর তার কিছু সাঙ্গাপাঙ্গ, এরা দুদককে ইনফ্লুয়েন্স করে আমার বিরুদ্ধে একটা মামলা করিয়েছে। দুদক বলছে এটা কোনো ইতিহাস নাই, যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ থাকবে, আপনাকে একটা চিঠি দিতে হবে, চিঠি দিয়ে আপনাকে এক্সপ্লেন করার সুযোগ দেবে, সেটা না করে আমার বিরুদ্ধে সরাসরি মামলা, আমাকে জেলে দিয়ে দাও, আমার জেল খাটানো। তো এই যে জিনিসগুলো তারা করেছে, তারা তো কোনো গ্রামার তারাও মেনটেন করে নাই ওইখানে। ওইটা ছিল আমরা যেটা আমরা প্রতিবাদ করব, যেটা আমাদের তুষারদেরও প্রতিবাদ করা উচিত। যেই সরকার আসবে তার ক্রীড়ানক কিছু লোক কেন বসাবে? এখানে সৎ লোকদেরকে বসাতে হবে, যারা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি যাতে অ্যাক্ট করতে পারে। হ্যাঁ, এখানে আমি তার নাম মনে করতে পারছি না, যিনি আগে চেয়ারম্যান ছিলেন, আন্দালি রুদি, উনি আমাকে ভালো করে চেনেন, কিন্তু আমাকে চেনার ক্ষেত্রে তাহলে আবার আমার বিরুদ্ধে আরো ইয়ে করতে ওনার কোনো মানে চক্ষু লজ্জা লাগে নাই, যে উনি খুব ভালো করে জানেন আমি কি। তো আমার বিরুদ্ধে উনি যখন অভিযোগ আনতেছেন, সেটা অভিযোগ আনতেই পারেন ওনার, কিন্তু সেটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ডে উনি যুক্ত হয়ে যাবেন, তাহলে উনি কোন সাধু হয়ে গেছেন, ওনার ইতিহাস কি, এটা তো পাবলিক তখন প্রশ্ন তুলবে। আর উনি এখানে থাকেন কি করে? উনি যে চলে গেছেন, দুদক মরে যায় নাই, কারণ উনার মতো কার্যক্রম কি আছে? অবশ্যই থাকবে না। তুষারদের মন্তব্য যেটা বলছি, যে তুষার যেটা বলছে, যদি ইন্টারিম সরকারের সময় কোনো দুর্নীতি হয়ে থাকে, ইন্টারিম সম্পর্কে যে দুদক কেন তদন্ত করছে না? আচ্ছা আমি বলি ইন্টারিম কি করেছে। ইন্টারিম এই যে আনিসুর রহমান গামা, ওনার বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগ ছিল এবং শেখ হাসিনার আমলে মামলা ছিল, সেই মামলায় জর্জরিত অবস্থা। এই ডাস্টবিন শফিকরা তার মামলা প্রত্যাহার করে তাকে দিয়ে একটা পত্রিকা বের করেছে, ডেইলি ওয়াদা না ফোয়াদা, এটা বের করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি যখন সরকারে থাকেন, আপনার টাকা আপনাকে আমি মামলা থেকে অব্যাহতি দিচ্ছি, তখন তারা তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে, অব্যাহতি দিয়ে বা তাকে এটা হালকা করেছে, করে তার থেকে টাকা নিয়ে পত্রিকা বের করেছে। তো তাহলে ইউনুস কোন সাধু ছিল? ইউনুস কোন সাধুদের ওখানে বসিয়েছিল?
এটাই হচ্ছে মূল বিষয়। আপনি যখন একটা প্রতিষ্ঠানকে চালাবেন তখন সেখানে নিরপেক্ষ লোক রাখবেন। 5 মাস ধরে নাই, দুদক তো বসে রয় নাই, দুদক তো তার কার্যক্রম চলছে। আমার মামলাতে তো আমাকে 3 বার হাজিরা দিতে হয়েছে, তো দুদকে বসে রয়েছে, দুদক হবে। কিন্তু যে অভিযোগটা ইশরাক করেছিলেন যে দুর্নীতি কিভাবে হয়েছে, সাধু পুরুষ ইউনূসের আমলে শহীদের কবরের টাকা পর্যন্ত সে মেরে দিয়েছে। তুষারদের যে বিষয়টা হচ্ছে তারা এটা প্রতিবাদ করা উচিত যে এই ইউনূসের এই দুর্নীতি সম্পর্কে। ইউনূসের অপকর্মের দায় তারা কেন নেবে? ইউনূস যে যদি দুর্নীতি করে থাকে, শহীদদের টাকা পর্যন্ত যদি তার গভর্নমেন্ট আমলে এভাবে হয়, তাহলে সেটা প্রতিবাদ করা উচিত। সো আমি মনে করি না যে দুদকের কার্যক্রম এখন যেভাবে আছে তাতে মহাভারত কিছু অশুদ্ধ হয়ে গেছে। বাট আমি এটা মনে করি যে দুদক যখনই আসে তখন রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে, এটা যেই আমলে হোক। এবং ইউনূসের আমলে এটা ন্যাক্কারজনক ছিল। এই আন্দালিব রুশ, তো আরেকটা নাম আছে মনে করতে পারছি না, ওরা একটা ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি করে। আব্দুল মোমেন, ওর আসল নাম আব্দুল মোমেন। মোমেন সাহেব আমার ঘনিষ্ঠ লোক, কিন্তু উনি যেভাবে এইটা চালিয়েছেন যে ক্রীড়ানক হয়ে ইউনূসের, তারই ইউনূস চাকরি দিয়েছে, তাই ইউনূসের পা চাটে আমার বিরুদ্ধে একটা মামলা করে দেবেন কোনো নিয়ম নীতি না করে, সেটা উনি মান না। আমার বিরুদ্ধে মামলা হবে না, হতে পারে, আমার বিরুদ্ধে হবে না কেন? দুনিয়া সবার বিরুদ্ধে, ওর বিরুদ্ধে হবে, আপনার বিরুদ্ধে হতে পারে, আপনি দুর্নীতি খুঁজেন গিয়া, কিন্তু সেটা তো নিয়ম নীতির মধ্যে করবেন, নিয়ম নীতির মধ্যে থেকে আপনি করবেন। এবং ইউনূসের আমলে সেটা ভালো ভালো কার্যকরী একটা দুদক ছিল না, উদাহরণ হয়তো হয়নি। তুষার, আমরা দুইটা প্রসঙ্গে অবতারণা করতে চাই। জনাব ফরহাদ মাজার তিনি সম্প্রতি একটি নতুন করে আরেকটি বিষয় আলোচনা নিয়ে এসেছেন, আপনি নিশ্চয়ই জানেন। তার আগে আপনাদের সতীর্থ যেন হান্নান মাসুদের একটি এখন তো অনেক ধরনের টেলিফোন রেকর্ড ভাইরাল হচ্ছে, শেখ হাসিনার হচ্ছে, ওবায়দুল কাদেরের হয়েছে, এবং মানুষ শোনে এগুলো, ওই আমলে কি হয়েছে। আবার এই 5 আগস্টের থেকে আগে, 5 আগস্টের আগে হান্নান মাসুদের একটা অডিও ভাইরাল হয়েছে যে তিনি কাউকে বলছিলেন যে আমাদেরকে সেফ হাউস, বিদেশি দূতাবাসগুলো ডাকছে, সেফ হাউস তারা দিবে, আমাদেরকে শেল্টার দিবে এবং আন্দোলন কন্টিনিউ করতে হবে। সেখানে কাদেরের কথা আছে, তার বাকেরের কথা আছে, এবং এইটার সাথে উনি বলছিলেন সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর কথা নাম এখানে এসেছে, বলছে তারা আন্দোলনের, আমি শব্দটা বললাম না, যে আন্দোলনটার 12টা বাজায় দিবে বা আন্দোলনের ক্ষতি করবে, তার একটু বাজে শব্দ ছিল। যাই হোক, এইটার পরে আমাদের ফরহাদ মাজার সাহেবের গত 2 দিনের আলোচনা হচ্ছে। ফরহাদ মাজার বলছে যে এই আন্দোলনকে এটা আসলে আমেরিকা, এই সরকার পতন করছে, যে যাই বলুক, আমেরিকা রাষ্ট্র ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে, শাসন ব্যবস্থাটাকে এইটাই টিকিয়ে রাখতে, যেটা আসলে তারা চায়নি, তারা মানে সুশীল সমাজ তারা চায়নি। বলে যে কীভাবে যে ডিপ স্টেট, যে শেল্টার হাউসগুলো থেকে, অ্যাম্বাসি শেল্টার হাউসগুলোতে থেকে এই সমন্বয়কদেরকে যখন আশ্রয় দেওয়া হলো, সেখান থেকে তাকে ফোন করা হতো, ফোন করে বলা হতো যে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে সরকার পতনের কথা বলতে, সরকার পতনের কথা, যেটা রাষ্ট্র মেরামতের কথা আগে ছিল, রাষ্ট্র মেরামত থেকে সরকার পতনের কথা। এবং উনি বলছে এইভাবে করেই এই রাষ্ট্র ব্যবস্থাটাকে টিকিয়ে রেখে সরকারটাকে পতন করানো হয়েছে। আপনি কি বলবেন যে ফরহাদ মাজারের এই কথাটা কি কল্পিত নাকি এটা সত্যতা আছে? উনি যেটা বলতে চান যে গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তনটা হওয়ার কথা ছিল, মানে ওনার ভাষায় গঠন, সেই রাষ্ট্র গঠনটা হয় নাই। তো সেটাতে উনি মনে করেন যে এক ধরনের বিদেশি কিংবা বিভিন্ন পরাশক্তির কিছু ইনফ্লুয়েন্স আছে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে আগের জায়গায় রাখার জন্য। কিন্তু এর মানে এই না যে এটা গণ অভ্যুত্থান হয়নি, এটা একটা বিরাট কোনো ষড়যন্ত্র হয়েছে কিংবা কেউ একটা কালার রিভলিউশন করে দিয়েছে। উনি এটা বলেন নাই, বা যদি বলে থাকেন সেটা ঠিক না। এটা একটা পিওর গণ অভ্যুত্থান ঘটেছে এবং সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণকে আমরা অংশ নিতে দেখেছি এবং সেখানে অনেক হতাহত আছে। এর বাইরে হচ্ছে এর পরবর্তীতে অনেকগুলো অ্যাক্টরের কারণে আসলে যে পরিবর্তনটা সেটা হয় নাই। হ্যাঁ, সেটা নিয়ে অনেকের অনেক ধরনের ব্যাখ্যা আছে, এগুলোকে আমাদের যার যার ব্যাখ্যা হিসেবেই দেখা উচিত যে কী কারণে পরিবর্তন হলো না, কে এটার জন্য দায়ী, এবং এই আলোচনাগুলো হওয়া উচিত। কিন্তু এটার সুযোগ যদি অন্য কেউ নেয় যে এই যে অমুকে একটা কথা বলেছে তার মানে আসলে তো ব্যাপারটা তো এরকম, এটা মনে হয় ঠিক হবে না। সেফ হাউসের ব্যাপারটা কি ঠিক আমি পরিষ্কার জানি না। আপনাকে কি কেউ সেফ হাউসে ডেকেছিল বা আপনার আমরা নিরাপদে থাকার চেষ্টা করেছি। আমরা যেহেতু আমরা একটা আশঙ্কা ছিল যে আমাদেরকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে, আর তখন তো ইন্টারনেট ছিল না, ফলে ট্রেস করাটা খুব সহজ। আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাতেই চেষ্টা করেছি যে যখন আন্দোলন ছিল না তখন আমরা যেন একটা অন্য কোথাও থাকি, মানে আমার নিজের বাসার বাইরে। কিন্তু যখন আন্দোলন হয়েছে তখন আমরা আবার রাস্তায় ছিলাম, মানে যখন জনগণ রাস্তায় ছিল তখন আমরা সাথে রাস্তায় ছিলাম। এর বাইরে সেফ হাউস কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে যদি কোথাও গিয়ে নিরাপদে থাকার ব্যবস্থা করে, যেমন হান্নান মাসুদকে সম্ভবত আরেকজন অ্যাক্টিভিস্ট একটা বাসায় নিরাপদে রেখেছিলেন,
বা অন্য কেউ কেউ হয়তো এরকম বিভিন্ন জায়গায় ছিলেন, এটা থাকতেই পারেন, কারণ তারা তো প্রত্যেকেরই তো জীবনটাকে রক্ষা করে তারপর তো আন্দোলন করতে হবে। এখন এটাকে ঘিরে ধরেন যে ষড়যন্ত্র তত্ত্বের ডালপালা যারা মিলতে চাচ্ছে, এটা হচ্ছে তাদের একটা নতুন খোরাকি আর কি, যে দেখো আসলে শেখ হাসিনার বিরুদ্ধে এটা হয়েছে। যাই হোক, নিশ্চয়ই সামনে আরো অনেক কিছু জানা যাবে। আনিস আলমগীর, আপনার কাছে জানতে চাই যে ফরহাদ বাজারের এই এর সাথে আপনি কোনো অ্যাড করবেন কিনা? আওয়ামী লীগের তরফ থেকে যে বারবার দাবি করা হয় এটা বিদেশি ক্রীড়ানক এখানে কাজ করেছে, আমি But আন্দোলন সজীব ভুইয়াও কিন্তু এর আগে বলেছেন যে ডিপ স্টেটের ভূমিকা ছিল। কিন্তু আন্দোলন যে হয় নাই সেটা তো কেউ বলবে না, জনগণ যে নামে নাই সেটাও তো কেউ অস্বীকার করতে পারবে না, সেটাও সত্য, দুইটাই সত্য। আর ফরহাদ বাজার কিছু ফ্রাস্ট্রেটেড আছে, উনি ওনার ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তা বলতে চান, যা করতে চান, উনি রাষ্ট্রই ভেঙে ফেলতে চান, উনি আরেকটা ওনার মন মতো মর্জি মতো রাষ্ট্র বানাতে চান। তো সেই বুলশিটে তো সবাই কান দেবে না, উনি উনি ওই ফ্রাস্ট্রেশন থেকে এগুলো বলেন। সো কিন্তু এটা অস্বীকার করার জো নাই, এটা একটা আন্দোলন ছিল, এটা অস্বীকার করার জো নাই এই আন্দোলনের পিছনে আমেরিকান বা ডিপ স্টেটের হাত ছিল, দুইটাই সত্য। শেখ হাসিনা দিল্লির প্রেস কনফারেন্সটা আমাদের এই সমসাময়িক সময় রাজনীতির আরেকটা নতুন প্রেক্ষাপট যোগ হয়েছে, যেটা হয়েছে যে ভারত সরকারকে আমরা এতদিন ধরে যে একটা গণতন্ত্রের একটা দীর্ঘ চর্চা রয়েছে, সংসদে পর্যন্ত তারা বলছে, ভারত সরকারের ফরেন মিনিস্ট্রি বলছে ভারতে তাকে আশ্রয় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আশ্রয় চেয়েছিলেন স্বল্প সময়ের জন্য, তাকে অতিথি হিসেবে রাখা হয়েছে, কিন্তু এখান থেকে তাকে কোনো রাজনীতি করতে দেয়া হচ্ছে না, হবে না বলেনি, বলেছে হচ্ছে না। এবং এই যে প্রেস কনফারেন্স হলো তার আগেও ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জয়সওয়াল বলেছেন শেখ হাসিনার যেটা হচ্ছে এটা ভারত সরকার সমর্থন করে না, এটা ভারত সরকারের কোনো সহযোগিতা নেই, এটা একটি বেসরকারি অর্গানাইজেশন করছে। তো যেভাবে আমরা প্রেস কনফারেন্সটা দেখলাম, যেই মানুষের উপস্থিতি এবং যেই হাউসগুলোর উপস্থিতি ছিল ওয়ার্ল্ড ওয়াইড, তাতে একটা প্রশ্ন থাকে, এবং তিনি অনেক প্রশ্ন ছিল যে সরকারও, আমি বলবো যে এক ধরনের আরো হাইপ তুললেন। সরকার হঠাৎ করে যখন বলল এটা কোথাও প্রচার করা যাবে না, গণমাধ্যম মানে করবে না, অনুরোধও করেছে আমাদের সরকার, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এইটা আরো এত বেশি মানুষের আগ্রহ বেড়ে গেল যে রয়টার্সের মতো তাদের পেজ থেকে এটা লাইভ করেছে, এবং অনেকেই লাইভ করেছে। তো সেটা হচ্ছে যে মানুষ দেখলো এবং মানুষ জানলো শেখ হাসিনা কথা বলবে কিনা, এটা নিয়েও একটা অনেকে ধারণা হচ্ছে শেখ হাসিনা কথা বললেন। আপনার কাছে কি মনে হয়, এটা ভারত কি আসলে এটা অফিসিয়াল বিবৃতি যেটা দিচ্ছে সেটাই মানে ঠিক, এবং বাংলাদেশ সরকার একটা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিচ্ছে যেটা কয়েক দফা এডিট হয়েছে আমি শুনেছি, কিন্তু বিবৃতিটা খুব দেশের পক্ষে অবস্থানটা খুব স্ট্রং ছিল। আপনার কি মনে হয় ভারত আসলে শেখ হাসিনাকে কি সাপোর্ট দিয়ে রাখছে, নাকি শেখ হাসিনাকে শুধু আশ্রয় দিয়ে রাখছে, শেখ হাসিনা যেটা করছে সেটা তার নিজস্ব ব্যবস্থাপনায় করছেন? দেখেন, ভারতের তরফ থেকে যেটা বারবার বলা হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে দেশে গিয়েছেন, বাংলাদেশের সেনাবাহিনী তাকে নিরাপদ আশ্রয়ের জন্য নিরাপদ মনে করে সে দেশে রেখে এসেছেন, এবং তিনি তাদের অতিথি, রাষ্ট্রীয় অতিথি, উনি কিন্তু এমনি নাই, এবং তাদের সেফ হাউসে রেখেছেন, সব কিছুই ঠিক আছে। এখন যেটা হচ্ছে বলছে ওনার রাজনীতির সাথে আমাদের সম্পৃক্ততা নাই, এটা হচ্ছে দ্বিপাক্ষিক রাজনীতি, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা বলবেই, এটা বলার বিষয়। কিন্তু তাদের অনুমতি, তাদের সম্মতি নাই, তাদের ইচ্ছা নাই, সেক্ষেত্রে তো কোনো প্রেস কনফারেন্স হতে পারে না। এই প্রেস কনফারেন্স বেসরকারি অর্গানাইজেশন করুক আর সরকারি অর্গানাইজেশন করুক, এখানে ভারতের সম্মতি অবশ্যই আছে, এবং ভারতে উনি তার দেশের নাগরিকদের উদ্দেশ্যে যেগুলো বলেন সেটাতে ভারত কি বলবে। এর আগে যখন বলে সোশ্যাল মিডিয়া তো আমাদের হাতে নাই, আমাদের দেশেরই তো অনেক নেতাকর্মী তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে তাদের কার্যক্রম চালানোর জন্য, সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করি না। সেক্ষেত্রে ভারত সরাসরি বলছে যে সেখানে তার উপর তার নিয়ন্ত্রণ নাই। এখন রাজনীতি বলতে কি বোঝায় সেটা নিয়ে ডিফাইন করেন, কোন ক্ষেত্রে কোন রাজনীতি কিভাবে করে, উনি কি জনসভায় গিয়ে বক্তৃতা দিচ্ছেন কিনা, উনি কি ওনার রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সেখানে ডেকে ডেকে ঘন্টার পর ঘন্টা দলে দলে ইয়ে করতেছে কিনা, এগুলো অনেক কিছু বিষয় আসে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে ভারত যেটুকু করছে সেটা হচ্ছে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছেন, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যায় এমন কিছু তারা করেন নাই, এবং শেখ হাসিনার রাজনীতি করার ক্ষেত্রেও তাদের সম্মতি নাই, অসম্মতিও নাই, সেটা তাদের ব্যাপার। তুষার, আপনি কি বলবেন? শেখ হাসিনাকে তো বলাই হচ্ছে যে অপ্রাসঙ্গিক, আপনার কি মনে হয় এই আন্তর্জাতিক একটা ফোরামের মধ্যে যে তিনি তার কথাগুলো বলে এতে কি তিনি প্রাসঙ্গিক হলেন, নাকি না আরো বেশি অপ্রাসঙ্গিক হলেন? না, প্রাসঙ্গিক ঘটনা নাই, কিন্তু এই ঘটনাটা ভারত ঘটতে দিয়েছে।
মানে সে যেমন বাংলাদেশ সরকারকে বলছে যে না এটার সাথে আমাদের সংশ্লিষ্টতা নাই, কিন্তু ভারতের দিল্লির প্রেস ক্লাবে ভারত সরকারের অনুমোদন ছাড়া সেখানে ওই নওফেল তারা থাকতে পারতেন না, এটা অসম্ভব। ভারত এখানে আমি মনে করি যে তারা ভুল করছে, কারণ তারা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনায় শেখ হাসিনা বা আওয়ামী লীগকে প্রায়োরিটি দিচ্ছে। এবং এটা তো আমাদের যে ফরেন মিনিস্ট্রির যে স্টেটমেন্ট, এটা বাংলাদেশ সরকারের সাথে তার সম্পর্কটাকে অবনতি ঘটাচ্ছে বা এক ধরনের দূরত্ব তৈরি করছে। এর বাইরে এটার মানে ওখানে অনেক মিডিয়া ছিল ইত্যাদি বলা হচ্ছে, কিন্তু এটার যে খুব বেশি বাংলাদেশের রাজনীতি ইম্প্যাক্ট আছে আমি এরকম মনে করি না। কারণ এটা এই ধরনের মানে আপনি তো তাকে দেখতে পান নাই, আমরা তাকে দেখতে পাই নাই। তো এইভাবে এগুলো করে রাজনীতিতে অ্যাপিয়ার করতে যেটা বোঝায় সেটা হয় না। বা এখানে নতুন এমন কোনো বক্তব্য নাই যেটা আমরা জানি না। শেখ হাসিনা এগুলোই বলে আসছেন, এখানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, এবং কোনো ধরনের গিল্ট স্বীকার করার কিন্তু কোনো কিছু নাই। ফলে এই ধরনের বক্তব্য দিয়ে তো আপনি আলটিমেটলি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন না। তো কিংবা তার যে সন্তান জয়, তিনি যেগুলো বলেন, এগুলো বললে তো আরও বাংলাদেশের মানুষকে আরও ক্ষুব্ধ করা হয়। ফলে এটা তাদেরকে আরও বাংলাদেশের মানুষের সাথে তাদের যে একটা মানে দূরত্ব কিংবা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়া একটা পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক, সেই জায়গায় নিয়ে যাচ্ছে। তো এটা তাদের কোনো কাজে আসবে বলে আমার মনে করি না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আর দর্শক, এরই সাথে শেষ করছি আজকের বলার বলা অনুষ্ঠান। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো এক অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।